Okay. So, everyone, welcome to this session. কার কতটা কি জানা আছে জেনেটিক্সের ব্যাপারে, কার খুব কনফিডেন্ট ফিল হয় নিজেকে ক্রসিং এর কোয়েশ্চেন সলভ করতে গেলে খুব ইজিলি সলভ হয়ে যায় আর নিজেকে খুব কনফিডেন্ট লাগে, কে আছে এরকম জেনেটিক্স যার একটা ফেভারিট টপিকের মধ্যে আছে আর জেনেটিক্স খুব ভালো করে করতে পারো, কে আছে এরকম? অনির্বাণ, ইবনে, আশিক, শাবনাম, সুদীপা, হাসিবুর, এরকম কেস কার সাথে আছে যার জেনেটিক্স অত্যন্ত স্ট্রং? কেউ নেই? আশিক মন্ডলের বুড়া হালাত জেনেটিক্সে। ঠিক আছে, বেসিক্স দেখবো। এই লেকচারটাকে পুরোপুরি আজকে একটা লেকচারে শেষ করব, একটা সেশনে, ঠিক আছে? মানে নেক্সট 2 ঘন্টার মধ্যে আমরা জেনেটিক্সটাকে পুরোটাই শেষ করার চেষ্টা করব। সো খুব মনোযোগ দিয়ে সবাই দেখো, আই নিড এভরিওয়ানস অ্যাটেনশন, খুব ভালো করে। কোথাও বুঝতে না পারলে থামাবে, জিজ্ঞেস করবে, ঠিক আছে? আর ডেফিনেটলি সেখানটাতে হেল্প করব, কিন্তু মন দিয়ে শুনবে, মন দিয়ে শুনলে সব। লাস্ট ক্লাসের বলো সুদীপা। লাস্ট ক্লাসের নোটস তো আপলোড হয়নি। নোটসটা আপলোড করলাম তো। লাস্ট ক্লাস আমাদের কি হয়েছিল? মাইক্রোবস না? হ্যাঁ, মাইক্রোবস আপলোড হয়ে গেছে, দেখো সে গুগল ক্লাস। ওই আমি চেক করলাম, পেলাম না তো। এখন আরেকবার চেক করো, তুমি দেখবে হয়ে গেছে। এখনই আসলো, এখনই মেইল আসলো। আমি 10 মিনিট মানে 5-7 মিনিটই হলো করা, এই তোমাদের ক্লাস শুরু করার পরে করলাম। তাহলে আর কিভাবে দেখবো? 9টা 11 ঠিক আছে, 9টা 11 মানে 5 মিনিট 6 মিনিট আগে। ঠিক আছে, লাস্ট ক্লাসটা দেখে নেবে সুদীপের পরে। হ্যাঁ, ওটা ভুলে গেছিলাম আমি অ্যাকচুয়ালি, ব্যস্ততাটা একটু বেশি হয়ে যাচ্ছে। চলো জেনেটিক্স শুরু করছি। তো জেনেটিক্স মানে কি, খুব সোজা সাপটা ভাষায়। তার আগে জেনেটিক্স মানে কি বোঝার আগে এক চ্যাপ্টারে যেটা এনসিআরটির নাম, সেটা হচ্ছে প্রিন্সিপালস অফ ইনহেরিটেন্স অ্যান্ড ভেরিয়েশন। ইনহেরিটেন্স শব্দটার অর্থ কি? সাদামাটা শব্দ, যে প্যারেন্টস আছে, মা বাবা আছে, এই মা বাবা থেকে যে পরের প্রজন্মটা আসবে, নেক্সট জেনারেশন আসবে, কিভাবে যে বৈশিষ্ট্যগুলো আছে, ক্যারেক্টারগুলো আছে, কিভাবে ট্রান্সমিট হবে, একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে আসবে, সে আসার যে ঘটনা, সেটাকেই ইনহেরিটেন্স বলে। মানে আমার বাবা, আমার মায়ের যা জেনেটিক্স ফিচার্স আছে, সে জেনেটিক ক্যারেক্টারিস্টিক্সগুলো, ট্রেডসগুলো আমার মধ্যে পাস অন হয়েছে, এই পাস অন হওয়াটাকে ইনহেরিটেন্স বলে। আবার আমার নেক্সট জেনারেশনে, ঠিক আছে, আমার পার্টনারের সঙ্গে আবার যে নেক্সট জেনারেশন আসবে, সেই নেক্সট জেনারেশনে আমার বৈশিষ্ট্যগুলো আবার পাস অন করবে। এই পাস অন হওয়ার ঘটনাটাকে বলা হয় ইনহেরিটেন্স, খুব সোজা সাপটা বাংলা ভাষায়। ভ্যারিয়েশন মানে কি? আমি পুরোপুরি না আমার বাবার মতো দেখতে, না আমি পুরোপুরি আমার মায়ের মতো দেখতে। কেন দেখতে নয়, তার মানে বাবা আর মায়ের যা জিন ছিল, সে জিনের মধ্যে কিছু ব্যাপার ঘটেছে, সে জিনের মধ্যে কিছু চেঞ্জেস ঘটেছে, সে চেঞ্জেসটাকে বলি ভ্যারিয়েশন। জিনের মধ্যে যে চেঞ্জেস আছে পরবর্তী, এটা অ্যাসেক্সুয়াল প্রোডাকশনের ক্ষেত্রে হয় না। অ্যাসেক্সুয়াল প্রোডাকশনের ক্ষেত্রে সেম ওরা ক্লোন তৈরি করে, সেম যেমন বাবা দেখতে তেমনই প্রজন্ম দেখতে, নেক্সট জেনারেশন দেখতে। তো ওটা অ্যাসেক্সুয়ালের ক্ষেত্রে। কিন্তু সেক্সুয়াল প্রোডাকশনের ক্ষেত্রে যেহেতু দুটো ডিফারেন্ট মানে জীব থেকে, দুটো ডিফারেন্ট দেহ থেকে দুটো ডিফারেন্ট গ্যামেট গিয়ে ফিউজ করে, তো ওখানে যখন জিন একসঙ্গে রিকম্বাইন করে, যেটা দেখেছো তোমরা ক্রসিং ওভার যেটা পড়েছো সেল ডিভিশন অ্যান্ড সেল সাইকেলে, তো ক্রসিং ওভার হওয়ার ফলে ভ্যারিয়েশন আসে, তো এটা হচ্ছে ভ্যারিয়েশন। এবার ইনহেরিটেন্স এবং ভ্যারিয়েশনের যা কিছু মানে রুলস আছে, প্রিন্সিপালস আছে, সেই প্রিন্সিপালসগুলো হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের মেনলি আলোচনা। তো আমরা মানুষের লেভেলে এত বেশি আজকে নামবো না, মেনলি মোটামুটি মানুষের লেভেলে দেবো, কিন্তু বেশিরভাগটাই ধরো বোটানি লেকচার, এটা বেশি জিওলজির থেকে এই লেকচারটা কাছাকাছি বোটানির উপর বেশি যায়, কারণ যেহেতু শুরুয়াত থেকে শুরু করব। তো শুরুয়াতে যখন দেখি তখন মটর গাছের গল্প আসে, মটর গাছ একটা উদ্ভিদ, তো উদ্ভিদের গল্পটা বেশি আমাদের এখানে প্রকট। সো হোয়াট ইজ জেনেটিক্স? জেনেটিক্স ইজ এ ব্রাঞ্চ অফ বায়োলজি দ্যাট স্টাডিজ হাউ ট্রেডস মানে কি? বৈশিষ্ট্য। ট্রেডস মানে হচ্ছে বৈশিষ্ট্য।
এবার একটা ট্রেডসের মধ্যে আর ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে ডিফারেন্স কি সেটা বলছি আমি, কিন্তু এখন দেখো ট্রেডস মানে বৈশিষ্ট্য। সো হাউ ট্রেডস আর পাসড ফ্রম ওয়ান জেনারেশন টু দ্য নেক্সট অ্যান্ড হোয়াই দেয়ার ইজ ভ্যারিয়েশন অ্যামং ইন্ডিভিজুয়ালস অফ দ্য সেম স্পিসিস। একই স্পিসিসের মধ্যে সবাই মানুষের প্রজাতি আমরা, কিন্তু কেউ একে অপরের মতো অবিকল দেখতে নয়, হুবহু সেম দেখতে নয়। কেন এরকম ইন্ডিভিজুয়ালসের মধ্যে আমরা ভ্যারিয়েশনগুলো দেখতে পাই, ঠিক আছে। আর অন জেনারেশন থেকে নেক্সট জেনারেশন কীভাবে পাস অন করে, এই স্টাডি যেটা আছে, যে ব্রাঞ্চে বায়োলজি, যে ব্রাঞ্চে এই সব কিছু আমরা পড়ি, সেই ব্রাঞ্চটাকে বলা হয় জেনেটিক্স। সো হোয়াট ইজ জেনেটিক্স, যেটা বলে দিলাম অলরেডি। জেনেটিক্স ইজ দ্য স্টাডি অফ হাউ ট্রেডস আর পাসড ফ্রম দ্য জেনারেশন টু দ্য নেক্সট অ্যান্ড হোয়াই দ্যার ইজ ভ্যারিয়েশন অ্যামং ইন্ডিভিজুয়ালস অফ দ্য সেম স্পিসিস। সো জেনেটিক্স কি, আশা করি সবার ক্লিয়ার। কারো কিছু ডাউট থাকলে প্লিজ রেজ ইউর হ্যান্ড অ্যান্ড আস্ক ইউর কোয়েশ্চেন অর ডাউট ইফ ইউ হ্যাভ এনি। তোমরা যত ক্যামেরায় থাকবে ততটা ক্লাসটা না তত বেশি এঙ্গেজিং হবে, ঠিক আছে। যত বেশি ক্যামেরায় থাকবে ক্লাসটা তত বেশি এঙ্গেজিং হবে। সো আই উইল রিকোয়েস্ট এভরিওয়ান কি প্লিজ ক্যামেরা থাকার চেষ্টা করো বেশি বেশি করে। জেনেটিক্স নিয়ে কারো কোনো ডাউট কোয়েশ্চেন কিছু আছে এখন অবধি সংজ্ঞাটা নিয়ে? না থাকলে থামস আপ দাও, থাকলে থামস ডাউন দাও। লেট মি আন্ডারস্ট্যান্ড কি তোমরা বুঝতে পারছো কি পারছো না। ওকে চলো। সো এবার দেখি টু কোর কনসেপ্ট, জেনেটিক্সের দুটো কোর কনসেপ্ট। কী সেই কোর কনসেপ্ট দুটো? একটা হচ্ছে হেরিডিটি, একটা হচ্ছে ভ্যারিয়েশন। একই কথা অলরেডি আমরা ডিসকাস করে ফেলেছি। হেরিডিটি কথার অর্থ হচ্ছে ট্রান্সমিশন অফ ট্রেটস বা ক্যারেক্টার্স ফ্রম প্যারেন্টস টু অফস্প্রিং। প্যারেন্টস থেকে অফস্প্রিংয়ের কাছে এই ক্যারেক্টার্সগুলো, বৈচিত্র্যগুলো পাস করার যে ট্রান্সমিশনের যে ইভেন্ট, সেটাকে বলা হয় হেরিডিটি। আর ভ্যারিয়েশন মানে কি অলরেডি বলে ফেলেছি 5 মিনিট 2-3 মিনিট আগে, যে ডিফারেন্সেস ইন ট্রেটস বিটুইন ইন্ডিভিজুয়ালস অফ দ্য সেম স্পিসিস। এক একটা ট্রেটসের মধ্যে কী কী ডিফারেন্স, হাইটে কী ডিফারেন্স, চোখের কালারে কী ডিফারেন্স, চুলের কালারে কী ডিফারেন্স। সো একটা স্পিসিসের মধ্যে ট্রেটসের মধ্যে যেটা যেটা ডিফারেন্স, সেই ডিফারেন্সটাকে বলা হয় ভ্যারিয়েশন, বৈচিত্র্যতা। সো এটা হচ্ছে ভ্যারিয়েশন, এটা হচ্ছে হেরিডিটি। হেরিডিটি মানে সিম্পলি ট্রান্সমিশন। মানে হেরিডিটি যেটা দেখলাম আর যেটা তোমার এটা ইনহেরিটেন্স বললাম, এই দুটো সেম জিনিস, সেম কথা, একই কথার দুটো ডিফারেন্ট সমার্থক শব্দ। সো জেনেটিক্সের তাহলে মেন দুটো কোর কনসেপ্ট আছে। আমাদেরকে দেখতে হবে যে হেরিডিটিটা কী, ঠিক আছে, আমরা ট্রান্সমিশনটা হচ্ছে কিভাবে, আর যে ট্রান্সমিশনটা হচ্ছে ওখানে ভ্যারিয়েশন আসছে কিভাবে, এই দুটো হচ্ছে মেন কনসেপ্ট। চলো অরিজিন অফ দ্য টার্ম, এবার অরিজিন থেকে মানে শুরু থেকে শুরু যদি করি আমরা জেনেটিক্সকে, তাহলে দেখতে পাবো দ্য টার্ম জেনেটিক্স ওয়াজ কয়েন্ড বাই উইলিয়াম বেটসন। জেনেটিক্স টার্মটা অনেক পরে এসছে, জেনেটিক্সের কাজ অনেক আগে শুরু হয়েছিল, কিন্তু জেনেটিক্স টার্মটা যেটা আছে সে টার্মটা অনেক পরে এসছে। জেনেটিক্সের টার্মটা দিয়েছিলেন উইলিয়াম বেটসন। উইলিয়াম বেটসন কত সালে? 1905। 1905-এ উইলিয়াম বেটসন যিনি আছেন, তিনি জেনেটিক্স টার্মটা প্রথম দিয়েছিলেন, ঠিক আছে। এবার গ্রেগর মেন্ডেল, দ্য ফাদার অফ জেনেটিক্স, কাকে বলা হয়? গ্রেগর জোহান্স মেন্ডেলকে, G.J. মেন্ডেল। সো গ্রেগর জোহান মেন্ডেলকে জেনেটিক্সের ফাদার বলা হয়। এবার এই লোকটা মানে কি সময়ের থেকে প্রচণ্ড এগিয়ে ছিল, মানে মিনিমাম ধরো 25 ইয়ার্স 30 ইয়ার্স সময়ের থেকে এগিয়ে ছিল এই মেন্ডেল বাবু, ঠিক আছে। কারণ ও যে সময় যে রিসার্চটা করেছে, যে কাজটা করে গেছে, সেই কাজের কিন্তু ও মানে অ্যাকচুয়ালি রিকগনিশন পায়নি, অ্যাকচুয়ালি পরিচয় পায়নি। মানে ওই যে সময় সে এই কাজটা করেছিল সে সময় কিন্তু অন্য অন্য যা বাকি সায়েন্টিস্টের মহল আছে, বৈজ্ঞানিকদের যে গ্রুপ আছে গোটা ওয়ার্ল্ড ওয়াইড, তারা কিন্তু ওর কাজকে তখন ধরতেই পারেনি যে লোকটা কতদূর কাজ, অ্যাডভান্স কাজ করে গেছে। চলো আগে দেখবো, গল্পটা সত্যি খুব ইন্টারেস্টিং, কিন্তু ওটা এখন নট এ ম্যাটার অফ আর কনসার্ন রাইট নাও। সো গ্রেগর জোহান মেন্ডেল একজন অস্ট্রিয়ান মঙ্ক ছিলেন, মানে যাকে আমরা চার্চের মানে যাজক বলি, ঠিক আছে, ফাদার। সো অস্ট্রিয়ান ফাদার ছিলেন। লেড দ্য ফাউন্ডেশন অফ মডার্ন জেনেটিক্স থ্রু হিজ এক্সপেরিমেন্টস। এবার এই কি প্রথম ব্যক্তি যে জেনেটিক্সের উপর কাজ করেছেন? না, জেনেটিক্সের উপর কিন্তু মেন্ডেলের আগেও অনেক সায়েন্টিস্ট আছে যারা কাজ করার চেষ্টা করেছে, কিন্তু তারা সফল হয়নি। সফল না হওয়ার কারণ কি, একটা ওয়ার্ড আমি এখানে লিখছি, মানে তোমরা কতটা বুঝতে পারো তোমাদের ব্যাপার, বুঝতে না পারলে স্কিপ করো, তোমাদের জন্য নয় এটা অবশ্য। পিওর লাইন বলে একটা ব্যাপার আছে, পিওর লাইন। সো পিওর লাইনটা প্রথম যেটা পেয়েছিল নিজের রিসার্চে, সেটা মেন্ডেল পেয়েছিল। তার আগে যে সায়েন্টিস্টরা চেষ্টা করেছে তারা কিন্তু প্রথম মানে পিওর লাইন তৈরি করতে পারেনি নিজের রিসার্চে, মানে নিজের রিসার্চকে এস্টাবলিশ করতে পারেনি, যার কারণে ওদের কাজটা ফেল করে গেছে। চেষ্টা করেছে, কিন্তু প্রথমবারের জন্য গ্রেগর জোহান্স মেন্ডেল ছিলেন যিনি পুরোপুরিভাবে খুব অ্যাডভান্স ম্যাথামেটিক্যাল মানে তোমার ম্যাথামেটিক্যাল কনসেপ্টকে ইউজ করে এই জেনেটিক্সের কাজটা উনি কমপ্লিট করেছিলেন।
কখন কাজটা করেছিলেন, খুবই ইম্পর্টেন্ট একটা সাল, যেটা হচ্ছে 1856 টু 1863, মানে টানা 7 বছর ধরে উনি এই কাজটা করেছিলেন। কিসের উপর করেছিলেন? মটর গাছের উপর, পি প্লান্টসের উপর করেছিলেন, পাইসাম স্যাটিভাম। তার প্রথম ইম্পর্টেন্ট কথা কি, গ্রেগার জোহান মন্ডেল কে, ফাদার অফ জেনেটিক্স, কোথাকার অস্ট্রিয়ান মঙ্ক ছিল, কোন গাছের উপর কাজ করেছিল? মটর গাছের উপর। কত বছর ধরে কাজ করলো? 7 বছর। আর সালটা কত ছিল? 1856 টু 1863। এটা কনফিউজ করে স্টুডেন্টরা, সো এটা করতে হবে এখানে ভালো করে মুখস্থ, ঠিক আছে? সালটা 1856 টু 1863। কী কাজ করেছিল? পাবলিশড অ্যাজ এক্সপেরিমেন্টস ইন প্লান্ট হাইব্রিডাইজেশন ইন 1865। মেনলি ওর কাজটা যে পাবলিশ হয়েছিল, খুবই ইম্পর্টেন্ট কথা, যে কোন সালে পাবলিশ হয়েছিল, কোন সালে। ও কাজটা শুরু করলো 1856-এ, কাজটা কমপ্লিট হলো 1863-তে, 7 বছর ধরে। আরও 2 বছর সময় লাগলো সেটাকে রেডি হতে। তারপরে 1865-এ কাজটা প্রথমবারের জন্য পাবলিশ হলো। 1865-এ কাজটা প্রথমবারের জন্য পাবলিশ হলো। ওকে, এইবার এই কাজটা বললাম না যে এই কাজটা যে সময় করেছিলেন ওই সময় কিন্তু কেউ রিকগনাইজই করতে পারেনি যে কী কাজ করে গেছে। অনেকে বলেছিল না ভুলভাল কাজ, কী করেছিস তুই, বায়োলজিতে ম্যাথ ঢুকে বসে আছিস, কী সব উল্টোপাল্টা কাজ করেছে, এরকম কাজটা রিকগনাইজই করতে পারেনি। অনেক পরে 1900 সালে ডি ভ্রিস, করেন্স এবং বলো আসিক। স্যার আমি আপনার প্রেজেন্টেশন দেখতে পাচ্ছি না, কিন্তু ভয়েস ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। আমি দুবার বার হলাম, আবার অ্যাড হলাম, হচ্ছে না। বাকি সবাই দেখতে পাচ্ছ প্রেজেন্টেশন? আসিক? হ্যাঁ স্যার। ইন্টারনেট আছে না রিলসে গেছে? না না স্যার, এতে ওয়াইফাই তো চলছে রাউটার থেকে। আচ্ছা, এবার দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার পাচ্ছি, একবার আসছে আবার চলে যাচ্ছে, এরকম হচ্ছে। আর ইন্টারনেট ফ্লাকচুয়েট করছে মেবি। স্ক্রিন প্রেজেন্ট করলে ধরো একটু ইন্টারনেটটা ঠিকঠাক স্টেবল ইন্টারনেট লাগে। এবার দেখতে পাচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ পাচ্ছি এবার। ঠিক আছে। আবার চলে গেল স্যার, হুম, আবার আর দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না? কি ধরনের কথা? তুমি এবার দেখতে পাচ্ছি। এটা যদি বেশি বারবার করে ফোনটাকে একবার রিস্টার্ট করো, দিয়ে রিজয়েন করো। হুম, ঠিক আছে স্যার। যদি করে তাহলে রিস্টার্ট করো। আচ্ছা, ও করার জন্য রেডি, ঠিক আছে, রিস্টার্ট করো। সো পাবলিশড অ্যাজ এক্সপেরিমেন্টস ইন প্লান্ট হাইব্রিডাইজেশন 1865-এ, রিডিসকভার্ড ইন 1900, 1900 সালে আবার রিডিসকভার হয়েছিল কার দ্বারা? ডি ভ্রিস, করেন্স এবং জেরমার্ক। ভেরি ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে? যে মেন্ডেলের কাজকে রিডিসকভার করেছিল কে? তো 1900 সালে মেন্ডেলের কাজটা রিডিসকভার করেছিলেন ডি ভ্রিস, করেন্স এবং জেরম্যাক। ডি ভ্রিস, করেন্স এবং জেরম্যাক। সবার ক্লিয়ার? কারো কোনো ডাউট কিছু আছে এখানে? এই ডেটাটি যেটি ইনফরমেশনটি আছে এটি পুরোপুরি মুখস্থ করবে সবাই, ঠিক আছে? রিডিসকভার কত সালে হয়েছিল, কে কে করেছিল রিডিসকভার, মেন্ডেলের কাজ কত সালে হয়েছিল, কোন সালে পাবলিশ হয়েছিল, সমস্ত কিছু ডেটা এটা একদম ফ্যাকচুয়াল, এটা মুখস্থ করতে হবে। এবার নেক্সট কোয়েশ্চেন, হোয়াই পি প্লান্ট? মটর গাছই কেন চুজ করেছিলেন মেন্ডেল সাহাব? মেন্ডেল সাহাবের মটর গাছ চুজ করার পেছনে কারণ কী ছিল? কিছু কারণ ছিল, তার মধ্যে যেটা প্রথম কারণ আছে সেটা হচ্ছে শর্ট লাইফ সাইকেল, ফাস্ট গ্রোথ অ্যান্ড কুইক রিপ্রোডাকশন। মানে এখন যদি ধরো হাতির বাচ্চার উপরে রিপ্রোডাকশন শুরু করে, তো হাতির গর্ভধারণ করে মোটামুটি 22 মাস, ঠিক আছে? মানুষরা যেরকম 9 মাস, 9.5 মাস মতো করে, ঠিক আছে? 9 মাস 10 দিন, সিনেমার ডায়লগে 10 মাস 10 দিন, তো 9 মাস 10 মাস মানুষেরা করে, তো হাতিরা 22 মাস করে। এবার যদি হাতিতে শুরু করতো তাহলে গ্রেগার জোহান মন্ডেল মরে যেতে, কিন্তু ওর কাজ কমপ্লিট হতো না, ও নিজে শেষ হয়ে যেতে, কিন্তু ওর কাজটাই কমপ্লিট হতো না। পি প্ল্যান্ট চুজ করার প্রথম বড় কারণ ছিল যে তাড়াতাড়ি ওর লাইফ সাইকেলটা কমপ্লিট হয়, ফাস্ট গ্রোথ হবে, কুইক রিপ্রোডাকশন করবে, লাইফ সাইকেলটা তাড়াতাড়ি কমপ্লিট হবে, শর্ট লাইফ সাইকেল। সেটা ছিল প্রথম বড় কারণ যে পি প্ল্যান্টের। দেখতে পাচ্ছ আসিক এবার? পি প্ল্যান্টের শর্ট লাইফ সাইকেল ছিল। নেক্সট হচ্ছে লার্জ নাম্বার অফ সিডস পার প্লান্ট। একটা গাছে, মানে সিডস মানে কি, অ্যাকচুয়াল প্রোডাক্টটা কি? উদ্ভিদদের ক্ষেত্রে অ্যাকচুয়াল প্রোডাক্ট কি? ফার্টিলাইজেশন করার পর অ্যাকচুয়াল প্রোডাক্ট কি হয়? সিডস। মানে একটা উদ্ভিদের ক্ষেত্রে একটা পোলেন আর একটা ধরো ওভাম উদ্ভিদের একসঙ্গে কি করলো,
ফার্টিলাইজ করলো, দিয়ে ওদের প্রোডাক্ট কী হবে, আলটিমেট প্রোডাক্টটা সিডস তৈরি হয়, তো সিডস, তো সেই সিডসটা যেটা আছে একটা গাছে প্রচুর পরিমাণে পাচ্ছে, লার্জ নাম্বার অফ সিডস, এটা একটা কারণ ছিল। নেক্সট কারণ আর কি ছিল, ডিস্টিংক্ট কন্ট্রাস্টিং ট্রেডস। ডিস্টিংক্ট মানে কি, ডিস্টিংক্ট মানে কি, ভিন্ন ভিন্ন, কন্ট্রাস্টিং ট্রেড, কন্ট্রাস্টিং মানে বিপরীতার্থক, মানে একে অপরের বিপরীত। সো এরকম একে অপরের বিপরীত ট্রেড আছে, বৈশিষ্ট্য আছে, এরকম অনেকগুলো ট্রেড পাওয়া যায় মটর গাছের ক্ষেত্রে। যেমন একদিকে টল পাচ্ছি তো একদিকে ডট পাচ্ছি, একদিকে রাউন্ড পাচ্ছি তো একদিকে রিঙ্কেল পাচ্ছি, ঠিক আছে। তো এরকম অনেকগুলো ডিস্টিংক্ট কন্ট্রাস্টিং ট্রেড পাওয়া যায়, মেনলি 7 জোড়া যেটা আমরা দেখেছি, যার কারণে মটর গাছ উনি সিলেক্ট করেছিলেন। সেলফ পলিনেটিং নেচার আছে এর মধ্যে। সো যেহেতু মটর গাছের সেলফ পলিনেশন ক্যাপাবিলিটিস আছে, সেই কারণে কিন্তু মটর গাছ নিজের মধ্যে পিউরিটি মেনটেন করতে পারে। পিউরিটি মানে কি, যে মটর গাছের একটা মটর গাছ, ওখানে পুং উদ্ভিদ আছে, ওখানে উদ্ভিদ স্ত্রী উদ্ভিদ আছে, মানে পুংস্তবক স্ত্রী স্তবক একসঙ্গে একই গাছে প্রেজেন্ট আছে, তো ওরাই নিজের যেটা গ্যামেট আছে সেটা নিয়ে নিল, মানে যে পোলেনটা আছে সেটাকে নিয়ে নিল, নিজেরাই ফার্টিলাইজ করে নিল, একটা গাছের মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে গেল। যেহেতু একটা গাছের মধ্যে সব কিছু কমপ্লিট হলো, তো ওই গাছের মধ্যে যা জেনেটিক ফিচার আছে, ওখানে বাইরের কোনো মটর গাছের কোনো একটা পোলেন এসে পড়ার কোনো চান্সেস নেই, ওখানে কোনো বাইরের কোনো জিন আসার, অন্য কোনো সেম স্পিসিসের অন্য কোনো গাছের এসে হস্তক্ষেপ করার কোনো প্রয়োজন নেই। বাহ। সো যেহেতু হস্তক্ষেপ করার কোনো প্রয়োজন নেই, সেই কারণে কিন্তু মানে এই যেটা পিউরিটি আছে, সেই পিউরিটিটা মেনটেন হচ্ছে এখানে। ইট ক্যান বি ক্রস পলিনেটেড ম্যানুয়ালি। এবার যদি আমরা ক্রস পলিনেশন করা যায়, হ্যাঁ মানে বুঝতে পারছো, নিজে সেলফ পলিনেশন করতে পারছে, কিন্তু আবার ক্রস পলিনেশন যেটা আছে সেটাও কিন্তু ও ঠিকঠাকভাবে করতে পারছে, মানে আমরা করতে পারি ম্যানুয়ালি, যেটা ক্রস পলিনেশন সেটা কিন্তু আমরা ম্যানুয়ালি করতে পারি। অ্যাভেলেবিলিটি অফ মেনি ট্রু ব্রিডিং ভ্যারাইটিস, এবং অনেকগুলো ট্রু ব্রিডিং ভ্যারাইটিসের অ্যাভেলেবিলিটি আছে মটর গাছের ক্ষেত্রে। চলো এবার দেখি যে মেন্ডেলের কে জয়েন করছে এখন, ওকে। সো ঠিক আছে, সো এতক্ষণ মেনলি দেখছিলাম আমরা যে মেন্ডেল কেন পি প্ল্যান্টকে চুজ করেছিলেন। তো সেম যে জিনিসটা দেখলাম ওই জিনিসটা এখানে আরেকবার দেখো, যেটা বললাম একদম মনে রাখো, সবাই মনে করো। শর্ট লাইফ সাইকেল, পি প্ল্যান্টস গ্রো কুইকলি, ইচ প্ল্যান্ট প্রডিউসেস লার্জ নাম্বার অফ সিডস, মেনি সিডস থাকে, কন্ট্রাস্টিং ট্রেড থাকে, সেলফ পলিনেশন করে এরা, আবার ট্রু ব্রিডিং যেটা আছে সে ট্রু ব্রিডিং এরা মেনটেন করে, যে কারণে মেন্ডেল মেনলি পি প্ল্যান্টকে সিলেক্ট করেছিলেন। নেক্সট, মেন্ডেল 7 ক্যারেক্টার্স ইন পি প্ল্যান্ট, যে 7টা ক্যারেক্টার আমাদেরকে জানতে হবে, এইটা একদম পুরোপুরি ছকটা ভালো করে মেমোরাইজ করে সবাই মাথায়, ঠিক আছে। কী কী ক্যারেক্টার ছিল এবার দেখো এই জিনিসটা। ক্যারেক্টার আর ট্রেটের মধ্যে পার্থক্য, অনেক টাইমে ক্যারেক্টার আর ট্রেটটাকে আমরা সিনোনিমাসলি ইউজ করে থাকি, কিন্তু এরা সিনোনিমাস নয়, এটা একই জিনিস নয়। সিনোনিমাসলি ইউজ করে থাকে, কিন্তু কি বোঝায়, যদি ট্রেট থাকে ক্যারেক্টারের জায়গাতে, তাহলে ট্রেট থেকে কি বুঝবে সেটা ভালো করে দেখো। একটা যখন হাইটের কথা বলছি, প্লান্ট হাইট, তো হাইটটা হচ্ছে একটা ক্যারেক্টার, কিন্তু যখন ট্রেড বলছি তখন ওই ক্যারেক্টারের আরও ফার্দার কী কী টাইপ হতে পারে, ওই পার্টিকুলার ক্যারেক্টারটার আরও কী কী ধরন হতে পারে, সেটা হচ্ছে ট্রেড। সো প্লান্টের হাইট যখন বলছি, হাইট লম্বা হতে পারে, হাইট খাটো হতে পারে, মানে টলও হতে পারে বা ডর্ফও হতে পারে। তো টলটা ধরো এখানে ডমিন্যান্ট ট্রেড, ডমিন্যান্ট মানে যে বৈশিষ্ট্যটা নিজেকে ডমিনেন্স করে বাকিগুলোর উপরে, যে নিজেকে সর্বদাই প্রকাশ করবে। রিসিসিভ মানে কি, যে রিসিসিভ হয়ে যায়, যে অলওয়েজ ডমিনেন্ট করতে পারে না, যে ধরো নিচে লুকায়িত অবস্থায় থেকে যায়, রিসিসিভ অবস্থায় থেকে যায়, প্রচ্ছন্ন অবস্থায় থেকে যায়, প্রকট আর প্রচ্ছন্ন তোমরা সবাই দেখেছো। সো ডটটা হচ্ছে রিসিসিভ ট্রেড। সেম সিড শেপ যেটা আছে সেটা একটা ক্যারেক্টার, কিন্তু সিড শেপে যখন আবার ট্রেড দেখব, একটা দেখতে পাই রাউন্ড হয়, একটা আবার রিঙ্কেলড হয়। সিড কালার যদি দেখি, সিড কালার হচ্ছে একটা ক্যারেক্টার, কিন্তু এই কালারের একটা ট্রেট আবার ইয়েলো হয়, একটা ট্রেট আবার গ্রিন হয়। পড শেপ যদি দেখি, একটা ইনফ্লেটেড হয়, একটা কনস্ট্রিক্টেড হয়। পড কালার যদি দেখি, একটা গ্রিন হয়, একটা ইয়েলো হয়। ফ্লাওয়ার কালার যদি দেখি, তাহলে একটা ভায়োলেট হয়, একটা হোয়াইট হয়। ফ্লাওয়ার পজিশন যদি দেখি, তাহলে একটা অ্যাক্সিয়াল হয়, একটা টার্মিনাল হয়। সো ফ্লাওয়ার পজিশনটা কি, ওর ক্যারেক্টার, কিন্তু ট্রেট কি, একটা অ্যাক্সিয়ালে হচ্ছে, একটা টার্মিনালে হচ্ছে, তো এগুলো হচ্ছে ওর ট্রেট।
সো কোনটা ক্যারেক্টারের কী কী ট্রেট, কোনটা ডমিনেন্ট, কোনটা রিসেসিভ, এই জায়গাটা একটু মাথায় রাখতে হবে সবাইকে। ক্লিয়ার এভরিওয়ান? একটু মাথায় রাখতে হবে জায়গাটা, এটা জায়গায় একটু ভালো করে পড়ে মাথায় রাখবে ক্যারেক্টারগুলো। বেসিক জেনেটিক টার্মস খুবই ইম্পর্টেন্ট। এই টার্মগুলো আমরা বেশিরভাগ জন বুঝতে পারি না বলে পুরো ক্লাসটায় মানে পুরো চ্যাপ্টারটায় কনফিউজিং লাগে, টার্মগুলোর মানে বুঝতে পারি না। যদিও ধরো এখানে আমি প্রথমে একটু টার্মসগুলোর বেসিক ইন্ট্রোডাকশন দিয়ে দিচ্ছি, কিন্তু তবু আমরা আরও ডিপলি আরও ভালোভাবে জানতে পারবো অ্যাজ উই গো ফরওয়ার্ড। আমরা যত আরও ক্লাসটা ভালো করে শেষের দিকে যাবো তত আরও স্টেপ বাই স্টেপ জানতে থাকবো আরও ভালো করে। প্রথমে এটা দেখতে পাচ্ছি, দেখো সবাই বেসিক জেনেটিক টার্মসে জিন। জিন হচ্ছে ইউনিট অফ ইনহেরিটেন্স। জিন হচ্ছে ইউনিট অফ ইনহেরিটেন্স, মানে একটা ডিএনএর, একটা বড় ডিএনএ আছে, একটা ডিএনএর সে পার্টিকুলার একটা সেগমেন্ট, যে সেগমেন্টটা কোনো একটা পার্টিকুলার ট্রেটের জন্য নিজের কোডটা বহন করে, মানে নিজের কোনো একটা পার্টিকুলার ট্রেটকে প্রকাশ করে। আবার বলছি, জিন হচ্ছে ওভারঅল একটা ডিএনএর, জিন হচ্ছে ওভারঅল একটা ডিএনএর সেই পার্টিকুলার ট্রেট, সেই পার্টিকুলার সেগমেন্ট, যে সেগমেন্টটা কোনো পার্টিকুলার একটা ট্রেটকে রিপ্রেজেন্ট করার জন্য যে কোডটার প্রয়োজন হয় সে কোডটা বহন করে। জিন কি বোঝা গেল? মানে জিন হচ্ছে ডিএনএর একটা ছোট্ট খণ্ডাংশ, যে খণ্ডাংশটা ওভারঅলি একটা কোনো পার্টিকুলার ট্রেটকে এক্সপ্রেস করার জন্য যে জেনেটিক কোড থাকে সেই কোডটা বহন করে। নেক্সট হচ্ছে অ্যালিল। খুব কনফিউজ করে স্টুডেন্টদেরকে, অ্যালিল কী স্যার? অল্টারনেট ফর্মস অফ জিনকে অ্যালিল বলে। মানে যেভাবে এক্ষুনি আমি বলছিলাম যে মাঝে মধ্যে আমরা স্টুডেন্টদের মধ্যে কি হয়, মাঝে মধ্যে ক্যারেক্টারকে আর ট্রেটকে সিনোনিমাসলি ইউজ করে, কিন্তু এখানে পার্থক্য আশা করি তোমরা বুঝতে পেরে গেছো যে ক্যারেক্টার আর ট্রেটের মধ্যে পার্থক্যটা কী। সেম একইভাবে জিনকে অ্যালিলকেও মাঝে মধ্যে কনফিউজ করে, কারণ জিন আর অ্যালিল সেমই জিনিস, খালি কি ডিফারেন্স যে একটা জিনের ডিফারেন্ট অ্যালিল ফরম্যাট থাকতে পারে, একটা জিনের ডিফারেন্ট ফরম্যাট থাকতে পারে। সো একটা জিনের যখন আলাদা আলাদা ফরম্যাটকে একে একে রিপ্রেজেন্ট করব তখন সেটা হচ্ছে অ্যালিল, মানে কি অল্টারনেট ফর্মস অফ জিন, মানে ধরো একটা টল হতে পারে, একটা ডোয়ার্ফ হতে পারে। তো এই যে জিনটা আছে, এই জিনটা কারো কারো ক্ষেত্রে টল, কারো কারো ক্ষেত্রে ডর্ফ। মানে টলটা যদি হয় তাহলে ডমিনেন্ট হলো, যদি বেটে টাইপের মোটর গাছ হয় তাহলে ওর মধ্যে স্মল টিটা ছিল ক্যাপিটাল টি এর জায়গাতে। তো স্মল টিটা যদি হয় তাহলে অ্যালিল, জিনের কোন অ্যালিল প্রকাশ পেয়েছে, স্মল টি অ্যালিল প্রকাশ পেয়েছে। যদি ক্যাপিটাল টি থাকে তাহলে জিনের ক্যাপিটাল অ্যালিল প্রকাশ পেয়েছে। সো জিন আর অ্যালিলের মধ্যে এটাই পার্থক্য, বেসিক পার্থক্য। হোমোজাইগাস মানে কি? হোমোজাইগাস মানে হচ্ছে আইডেন্টিক্যাল অ্যালিলস, মানে এই যে একটা অ্যালিল, এই যে একটা অ্যালিল, সেম অ্যালিল, বা এই যে একটা অ্যালিল, এই যে একটা অ্যালিল, এরা হচ্ছে একে অপরের সঙ্গে আইডেন্টিক্যাল, একই রকম, এদেরকে বলি হোমোজাইগাস। তাহলে হেটেরোজাইগাস মানে কি বুঝতে পেরে গেছো? একই রকম থাকবে না, টি একটা ছোট টি, একটা ছোট টি একটা বড় টি। তাহলে বলো অ্যালিলটা আরেকবার বলে দেন। অ্যালিল মানে সিম্পলি হলো, দেখো ধরো আমি বলছি জিন কি, জিন হচ্ছে ধরো একটা ডিএনএর সে পার্টিকুলার সেগমেন্ট, যে সেগমেন্টটা কোনো একটা পার্টিকুলার ট্রেটকে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে, কোনো একটা পার্টিকুলার ট্রেটকে রিপ্রেজেন্ট করছে, এটা হচ্ছে জিন। এবার সেই জিনটার যে ট্রেটের কথা বললাম, ট্রেট কি একই রকমের হবে অলওয়েজ? উপরে কি দেখলাম, ডমিনেন্ট ট্রেট হচ্ছে, আবার রিসেসিভ ট্রেটও থাকছে, মানে একটা ট্রেট আবার দু রকমের হতে পারছে, মানে ডিফারেন্ট ট্রেট থাকছে। একই ট্রেটের আবার দুরকম ফর্ম থাকছে তো অল্টারনেটিভ ফর্ম থাকছে। তো যদি একই ট্রেটের ডিফারেন্ট ফর্ম থাকে তাহলে সে ডিফারেন্ট অল্টারনেটিভ ফর্মগুলোকে তখন আমরা অ্যালিল বলবো। ধরো এই ট্রেট, আমি কোন ট্রেটের কথা বলছি? আমি একটা ট্রেটের কথা বলছি যে হাইট একটা ক্যারেক্টার। এবার তার ট্রেট যখন দেখছি তো হাইটের কে হচ্ছে টল, কে হচ্ছে স্মল, মানে ডর্ফ, মানে টি আর টি। এইবার এই টিটার এই টিটা দুটোই তো ট্রেট সুদীপা, এই টিটার এই টিটা দুটোই তো ট্রেট।
আমি যখন স্পেসিফিকভাবে বোঝাতে চাইবো যে আমি কোনটা ট্রেটের কথা বলছি, তখন বলবো আমি যে এটা একটা অ্যালিল, এটা একটা অ্যালিল। মানে একটাই ট্রেটের দুটো অল্টারনেটিভ ফর্মকে যখন রিপ্রেজেন্ট করতে চাইবো, তখন সেই জিনের পার্টিকুলার ওই ট্রেটটাকে অ্যালিল বলবো। মানে ধরো বলতে চাইছি হাইটের ডমিন্যান্ট অ্যালিল। যদি আমি কথাটা সিম্পলি বলি তোমাকে এখন, হাইটের ডমিন্যান্ট অ্যালিল, তুমি কার দিকে তাকাবে? এটার দিকে না এটার দিকে? এ তাকাবে না বি এ তাকাবে? এ, ক্যাপিটাল টি। তো আমি তাহলে কি বললাম? হাইটের ডমিন্যান্ট ট্রেড বললাম না, আমি হাইটের ডমিন্যান্ট অ্যালিল বললাম। কারণ এটা পার্টিকুলার যখন একে একাই বলছি, তখন একে যখন পার্টিকুলারলি আমি একে উদ্দেশ্য করছি, স্পেসিফাই করছি, তখন এটা হচ্ছে সে পার্টিকুলার জিনটার অ্যালিল। পার্টিকুলার জিন ক্লিয়ার হয়ে গেছে। বুঝতে পেরে গেছো? সবার ক্লিয়ার এটা কথা? অ্যালিল সবার ক্লিয়ার? শাবনাম, ইবনে, অনির্বাণ, হাসিবুর, ইবনে ক্লিয়ার হয়নি? ইবনের ক্লিয়ার হয়নি? ঠিক আছে, এবার মন দিয়ে দেখো যে আমি যেটা বলছিলাম এর কথা, হেটেরোজাইগাস আর হোমোজাইগাসের কথা। আশিক, তোমার ঠিক হলো? না স্যার, হচ্ছে না, অনেক ট্রাই করলাম। কোনো অল্টারনেটিভ ডিভাইস আছে বাড়িতে অ্যাভেলেবেল? আছে, মোবাইলে দেখলাম, আর একটা ডিভাইসে দেখলাম, হচ্ছে না, একই রকম হচ্ছে। অন্য মোবাইলে একই অবস্থা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমি জয়েন করেছিলাম না একটা জেম ড্যাম বলে, ওটা অন্য মোবাইলে ছিল। তো ওটা ওখানেও সেম ইস্যু? হ্যাঁ হ্যাঁ, তুমি ইন্টারনেট স্পিড মিটারে সার্চ করো তো, ইন্টারনেট স্পিড। ঠিক আছে। বাকি এই ইস্যুকে কেউ ফেস করছো? আর শাবনাম, ইবনে, অনির্বাণ, সুদীপা? আশিক, তাহলে তোমার এন্ড থেকে, আমার এখানে তো সব কিছু ঠিকই আছে যেটা আমি দেখছি। একটু দেখো, ক্লাসটা ইম্পর্টেন্ট ক্লাস, একটু কনসেপচুয়াল ক্লাস। প্রথম থেকে এরকমই হচ্ছে স্যার, আমি তো কিছু বুঝতে পারছি না। এটা কি ইস্যু, কি রিজন হতে পারে? রিস্টার্ট করলে তোমার ইন্টারনেট ঠিক হচ্ছে স্পিড না? লো আছে। তুমি দেখো তাহলে কোনো অল্টারনেটিভ, মানে যদি ওয়াইফাই ইন্টারনেট স্লো থাকে, তাহলে মোবাইল ডাটা যদি থাকে 5G টাইপজি, তাহলে সেগুলো থেকে ট্রাই করে দেখো। আর 4Gও ঠিকঠাক চললে সেটা দেখো। ঠিক আছে। অল্টারনেটিভ অপশন কিছু একটা দেখো। এবার হোমোজাইগাস মানে কি? যখন দুটো আইডেন্টিক্যাল অ্যালিলের কথা বলবো অনির্বাণ, একটা, এটা একটা অ্যালিল, আইডেন্টিক্যাল অ্যালিল মানে কি সেম, এটা একটা অ্যালিল। সো এ দুটো অ্যালিল হয়ে গেল সেম, আইডেন্টিক্যাল। ইন দ্যাট কেস ওটাকে আমরা বলবো হোমোজাইগাস অ্যালিল। বা যদি এরকম এরকম হয়, এটাকে আমরা বলবো হোমোজাইগাস অ্যালিল। আর যদি সেম না হয়, ডিফারেন্ট হয়, যেমন টি আর স্মল টি, তাহলে এটাকে বলবো হেটেরোজাইগাস অ্যালিল। হোমো হেটেরো সবার ক্লিয়ার? খুবই সিম্পল জিনিস। জেনোটাইপ মানে কি? জেনোটাইপ মানে হচ্ছে জেনেটিক মেকআপ। ঠিক আছে, কোনো কিছু জেনেটিক মেকআপ। যেমন আমি যখন এগুলো কথা লিখছি, ট্রেডগুলোকে লিখছি এই ভাষাতে, এগুলো হচ্ছে ট্রেটের নাম, টিটি, টিটি, এগুলো যে আমি লিখছি, ট্রেড যখন লিখছি তখন সেটা হচ্ছে জেনেটিক মেকআপ। এগুলো হচ্ছে জেনেটিক মেকআপ। কারণ এটাকে আমরা দেখতে পাই না, জেনেটিক মেকআপটাকে আমরা দেখতে পাই না, আমরা খালি ভেতর থেকে এটা দেখছি, বাইরে আমরা দেখতে পাই না, ওটা এক্সপ্রেস করে না জেনেটিক মেকআপ। কিন্তু যেটা বাইরে অ্যাকচুয়ালি এক্সপ্রেস হয়, যেটাকে আমরা বাইরের ফিজিক্যাল চোখে দেখতে পাই বাইরে, সেটাকে বল ফেনোটাইপ, যেটা অবজারভেবল ট্রেট। দেখো তোমাদের প্রতিজনের শরীর লক্ষ লক্ষ জিন্স আর লক্ষ লক্ষ তোমার ডিএনএস প্রেজেন্ট আছে, লক্ষ লক্ষ ট্রেটস ধরো মানে রিপ্রেজেন্ট করছে। প্রতিটা অর্গানের শেপ কেমন, প্রতিটা হাতের শেপ কেমন, প্রতিটা চুল কেমন, তোমার চোখ কেমন, এ টু জেড জিনিসের পেছনে ব্যাকগ্রাউন্ডে ল্যাক্স অফ জিন্স আর দেয়ার। কিন্তু তুমি কি, তোমাকে বাইরে থেকে আমি তোমাকে দেখতে পাচ্ছি, কিন্তু তোমার আমি জিনকে দেখতে পাচ্ছি না। তো জিনোটাইপকে আমরা দেখতে পাই না।
কিন্তু তোমার যদি এখনই ডিএনএ কেটে নিয়ে যাই, একটু ডিএনএ তোমার একটা টুকরো নিই, কোনো একটা সেল নিই, চুল নিই, ব্লাড নিই, আর কিছু নিই, তাহলে সেটা যদি ল্যাবে গিয়ে আবার টেস্ট করা হয়, তাহলে ঠিক সেখান থেকে আমি তখন তোমার আবার সেই জেনেটিক মেকআপটা কী আছে সেটা বার করতে পারবো। কিন্তু ফিনোটিক মেকআপ যেটা বাইরে বাইরে আমরা সচক্ষে দেখতে পাচ্ছি বাইরে, সেটাকে বলে ফিনোটাইপ, যেটা অবজারভেবল, যে বেঁটে নাকি লম্বা, এটা অবজারভেবল ব্যাপার, এটাকে বলে ফিনোটাইপ। আর যেটা ভেতরে জেনেটিক্স আছে সেটাকে বলো জিনোটাইপ। এটা হচ্ছে জিনোটাইপ আর ফিনোটাইপের মধ্যে পার্থক্য। ডমিনেন্ট অ্যালিল এবং রিসিসিভ অ্যালিল কি, সেটা জাস্ট আমাকে একটা সেকেন্ড দাও, একটা জাস্ট আম গেটিং আন কল। হ্যাঁ বলো। হুম হুম, হ্যাঁ বাড়িতে রুমে। কোয়েল মোস্ট প্রবলি এখানে ঘরে দেখতে পাচ্ছি না, ওরা দুজন ছাদে গেল নাকি, রিদান আরও ঘরে দেখতে পাচ্ছি না ওদেরকে, হয়তো রুমেই ফোন রেখে গেছে নাকি, আমি দেখিনি, হতে পারে। তো ও হ্যাঁ রিয়াজ বলো। আমি তো ভালো আছি, তোমার খবর? হ্যাঁ হ্যাঁ ভালোই আছে সবাই। হ্যাঁ হ্যাঁ, আমিও ওটাই সাজেস্ট করলাম যে প্রথমে পাল যদি একা আসে তো ওটাই বেটার হতো। এবার তোমরা কি ভাবছো দেখো। না না বাদ দেওয়া না রে পাগল, ব্যাপারটা দেখো, তোমার একটা সম্মানের ব্যাপার আছে বুঝলে। এখন ফালতু একটা সিম্পল ছেলে হয়ে আসবে না, একটা জামাইয়ের মর্যাদা নিয়ে আসবে, সেটা তোমার হাতে। এবার আমি চাইছি তুমি জামাইয়ের মর্যাদাটা পাও, বুঝলে। হুম হুম হুম। আর এমনি চলে আসবে তো জাস্ট হবে পায়েলের বয়ফ্রেন্ডের সঙ্গে চলে, সেরকম হয়ে গেল ব্যাপারটা। ঠিক আছে, নিজের ইমেজ ছোট করে লাভ কি যেখানে সেখানে। আর আমরা তো ঠিক আছি, এবার ধরো ওই ভাবি দাদা। হুম 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 হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা করা যাবে ম্যানেজ। চলো, সরি জয়েন করতে পারলো না, ঠিক আছে। সো এবার ডমিনেন্ট অ্যালিল কি আর রিসিসিভ অ্যালিল কি, খুবই সিম্পল কথা। যে অ্যালিলটা, এবার অ্যালিল কি বুঝে গেছো সবাই, আশা করি আমরা এতক্ষণে অ্যালিল সবাই বুঝে গেছো। আর জিনের অ্যালিলের মধ্যে পার্থক্য কি বুঝে গেছো। জিন মানে পার্টিকুলার না, একটা বড় হিসেবকে যখন বোঝাচ্ছি তখন সেটা জিন, আর সেই জিনের যখন একটা পার্টিকুলার স্পেসিফিক ধরনকে বোঝাচ্ছি সেটা অ্যালিল। তো এবার একটা অ্যালিল যে নিজেকে এক্সপ্রেস করতে পারছে সেটাকে বলবো ডমিন্যান্ট অ্যালিল। আর রিসিসিভ অ্যালিল মানে কি, একটা হোমোজাইগাস কন্ডিশনে যে মানে শুধু নিজেকে, মানে এর কথাটা খুব ভালো করে দেখো। ডমিন্যান্ট অ্যালিল হচ্ছে ও সব সময় নিজেকে এক্সপ্রেস করতে পারবে, ও এরকম টাইপের হোমোজাইগাস কন্ডিশনে থাকুক বা এরকম টাইপের হেটেরোজাইগাস কন্ডিশনে থাকুক, ও নিজেকে অলওয়েজ রিপ্রেজেন্ট করতে পারবে। রিসিসিভ অ্যালিলের যখন কথা বলছি তখন কিন্তু ও রিসিসিভ যদি খালি এরকম কন্ডিশনে থাকে হোমোজাইগাস কন্ডিশনে, তাহলে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবে। কিন্তু যদি হেটেরোজাইগাস কন্ডিশনে থাকে তো অলওয়েজ রিসিসিভটা কী হবে, ও হারিয়ে যাবে, ওকে আর দেখতে পাওয়া যাবে না। ওখানে ডমিনেন্টটাই, যে ডমিনেন্ট অ্যালিল আছে সেই নিজেকে রিপ্রেজেন্ট করবে। তো রিসিসিভ অ্যালিল যেটা আছে শুধুমাত্র হোমোজাইগাস কন্ডিশনে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারে, খুব ইম্পর্টেন্ট কথা। যেটা ডমিনেন্ট অ্যালিল আছে ও ডাজন্ট ম্যাটার, হোমো হোক আর হেটেরো হোক, ও অলওয়েজ নিজেকে রিপ্রেজেন্ট করবে। ধাক্কার ক্লিয়ার সবার এটা কথা। তো বেসিক জেনেটিক টার্মসটি আশা করি সবার এবার মাথায় ঢুকেছে। সেম জিনিস এখানে লেখা আছে, ছকটা যদি দেখো, ফাউন্ডেশনস অফ জেনেটিক্স যদি দেখি, জিন মানে কি, জিন মানে কি দ্য ফান্ডামেন্টাল ইউনিট অফ ইনহেরিটেন্স কোডিং ফর ট্রেডস। সব থেকে ফান্ডামেন্টাল ইউনিট হচ্ছে ইনহেরিটেন্সের জিন, যারা ট্রেডকে মেনলি কোড করে।
অ্যালিল মানে কি অল্টারনেটিভ ফর্মস অফ এ জিন ইনফ্লুয়েন্সিং ট্রেট এক্সপ্রেশন, বিভিন্ন জিনের অল্টারনেটিভ ফর্ম যেটা মেনলি এই পার্টিকুলার ট্রেটটার এক্সপ্রেশন কী হবে সেটাকে ইনফ্লুয়েন্স করবে, সেটাকে প্রভাবিত করবে। হোমোজাইগাস মানে কি যখন আইডেন্টিক্যাল অ্যালিল থাকবে সেটাকে হোমোজাইগাস বলবো, যদি ডিফারেন্ট অ্যালিল থাকে তাহলে সেটাকে হেটেরোজাইগাস বলবো। জেনোটাইপ মানে কি জেনেটিক মেকআপ যেটা থাকবে একটা অর্গানিজমের, যেটা ওর বিভিন্ন ট্রেটকে ডিটারমাইন করবে সেটাকে বলবো জেনোটাইপ, আর যেটা অবজারভেবল ট্রেট থাকবে সেটাকে বলবো ফেনোটাইপ। ডমিনেন্ট অ্যালিল মানে কি এক্সপ্রেসড ইন হেটেরোজাইগাস কন্ডিশনস মাস্কিং রিসেসিভ ট্রেট, আর রিসেসিভ অ্যালিল মানে কি এক্সপ্রেসড অনলি ইন হোমোজাইগাস কন্ডিশন হিডেন বাই ডমিনেন্ট অ্যালিলস। অলওয়েজ ডমিনেন্ট অ্যালিল দ্বারা হিডেন হয়ে যাবে, ওকে ঢেকে দেবে, এটা হচ্ছে রিসেসিভ অ্যালিল। এটা আমাদের রিভিশন হয়ে গেল। এবার মেন্ডেলস মোনোহাইব্রিড ক্রস, ওয়ান ক্যারেক্টার অ্যাট এ টাইম। মোনোহাইব্রিড ক্রস মানে মেনলি ওয়ান ক্যারেক্টার অ্যাট এ টাইম আমরা দেখবো, সব থেকে বেসিক ক্রস। মেন্ডেলের মোনোহাইব্রিড ক্রস যখন মেন্ডেল করলেন প্রথমবার, কী পেলেন উনি কী দেখতে পেলেন? প্রথমে একটা সিম্পল কী করলেন, একটা টল এবং একটা ডর্ফের মধ্যে ক্রস করলেন। একটা মোটর গাছ যেটা আছে টল মানে টি, একটা আছে ডর্ফ মানে টি। দুটোই হোমোজাইগাস, বুঝতে পারছো এখানে দুটোই হোমোজাইগাস, দুটো একই ধরনের। এর মধ্যে উনি কী করলেন, ক্রস করলেন। ক্রস করে উনি কী পেলেন, F1 জেনারেশনে প্রথম যে একটা জেনারেশন পেলেন, প্রথম জেনারেশনে F1 জেনারেশনে উনি প্রথম কী পেলেন, যে সবাই টল হলো। মানে কেমন হবে, সবাই টল হলো প্রথমবার। যদি পানেট স্কোয়ার বানায়, পানেট স্কোয়ার বানাতে হবে কিভাবে? পানেট স্কোয়ার বানাতে কে জানো? কি দিব, উপরে কি দেবো, নিচে কি দেবো? দেখিয়ে দিচ্ছি তোমাকে, দাঁড়া এখানটাতে। পানেট স্কোয়ার কি কার মনে আছে? কার মনে আছে আর কে ভুলেছো? দেখো মনোহাইব্রিড ক্রস, দেখো সিম্পল হচ্ছে যে ধরো প্যারেন্টে আমি ইয়েলো নিলাম, ঠিক আছে, ইয়েলো নিলাম একটা ট্রেট, আর গ্রিন নিলাম, দুটোই হোমোজাইগাস প্যারেন্টাল জেনারেশনে, পি জেনারেশনে, যেটা কি করবে অনলি ওয়ান কাইন্ড অফ গ্যামেট তৈরি করবে। তো ধরো আমি যেটা ওখানে নিয়েছিলাম ওটাকে যদি কম্পেয়ার করি এখানটা, ওরা যদি এখানকার সঙ্গে কম্পেয়ার করি, তো ধরো আমি ওখানে নিয়েছিলাম টি ক্রস করেছিলাম কিসের সঙ্গে, স্মল টি এর সঙ্গে। এবার এ কি করবে, নিজের একটা গ্যামেট তৈরি করবে, এখান থেকে আসবে টি, ওর একটা গ্যামেট আসবে এখান থেকে, সেটা হচ্ছে টি। দুটো গ্যামেট আসলো, এ দুটো হচ্ছে কি আমার গ্যামেট দেখতে পাচ্ছ, ওয়াই আর এখান থেকে ছোট ওয়াই। F1 জেনারেশনে কি পেলাম আমি এবার, এ দুটো একে অপরের সঙ্গে কি ক্লাব করলো, একে অপরের সঙ্গে ফার্টিলাইজ করে মার্চ করে গেল, টি আর টি। এটা হলো আমার F1 জেনারেশন। তাহলে এটা যেটা হলো, এটার হোমোজাইগাস কিন্তু নেই, সবাই মন দিয়ে দেখো, এটা এবার হেটেরোজাইগাস হয়ে গেছে। দ্য হেটেরোজাইগাস F1 অফস্প্রিং প্রডিউসেস টু কাইন্ডস অফ গ্যামেট। এবার এ দুটো যে আমার একসঙ্গে এটা তৈরি করলো হেটেরোজাইগাস অফস্প্রিংটা, এবার কি ধরনের গ্যামেট তৈরি করবে, এবার একটা এরকম গ্যামেট তৈরি করবে, একটা এরকম গ্যামেট তৈরি করবে, সিম্পল। এ দুটো আবার হলো গ্যামেট। এবার যদি আমি F2 জেনারেশন দেখি, F2তে কী হবে, আমি প্রথমে নিব কি নেব, প্রথমে টি, মানে আমি একে এবার গ্যামেট দেখো টি ইন্টু টি করাচ্ছি, এর মধ্যে ক্রস করাচ্ছি টি আর টির মধ্যে। তো কী পাবো প্রথমে, টি 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 টি। তাহলে কি এই টি ক্রস আর এইটি ক্রস, এইটি ক্রস আর এইটি ক্রস। ক্লিয়ার এটা কথা সবার, এই জায়গাটা ক্লিয়ার। এই যে স্কোয়ার রূপে প্রথমবার যে রিপ্রেজেন্ট করেছিল সেই সায়েন্টিস্টের নাম হচ্ছে পানেট বা পুনেট, যা বলতে পারো। সেই পুনেটের নাম থেকে এটার চেকার বোর্ডের নাম হচ্ছে পুনেটের চেকার বোর্ড, ঠিক আছে। এবার যেটা হচ্ছে জিনিসটা সেটা দেখো ভালো করে, সেলফ পলিনেশন করলাম, এদের মধ্যে সেলফ পলিনেশন করলাম, মানে এটা যেটা ছিল F1 জেনারেশনে যেটাকে পেলাম, ওরই আর একটা সেম কাইন্ডের সঙ্গে আমি সেলফ পলিনেশন করলাম। সেলফ পলিনেশন করার ফলে কি হলো,
of the F1 offspring produces F2 offspring with a 3:1 ratio of yellow to green seeds. মানে যেটা আমি দেখতে পাচ্ছি, আমি যদি এখানে দেখি, এখানে বলো যে কোনটা কোনটা লম্বা হবে, কোনটা কোনটা লম্বা হবে এখানে? ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, স্মল টি, ক্যাপিটাল টি, স্মল টি। তাহলে 3টে লম্বা হচ্ছে। বেটে কটা হচ্ছে? একটা, স্মল টি, স্মল টি। তাহলে এটা যেটা পেলাম, এটা কেমন রেশিও পেলাম? জিনোটাইপিক না ফিনোটাইপিক? জিনোটাইপিক। এই জিনোটাইপিক কি করে? না স্যার, ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, স্মল টি ধরলে তো ওটা জিনোটাইপিক হচ্ছে। না, আমি জিনিসটা দেখো, আমি আমি তুমি যে লম্বা বলে দিলে, ঠিক আছে, লম্বা বলে দিলে বা বেটে বলে দিলে, তো এটা কেমন? হ্যাঁ, লম্বা বেটে বললে ফিনোটাইপিক হবে, ফিনোটাইপিক এক্সপ্রেশন। টল ডোয়ার্ফ লিখলে ফিনোটাইপিক হবে। হ্যাঁ, আমি লম্বা বেটে, এই একই কথা, টল ডট দুটোই টল আর টল বলো বা ডর বলো, তাহলে ফিনোটাইপিক হবে। হ্যাঁ, টল বলো বা লম্বা বলো, ডর বলো বা বেটে বলো, বাংলা ইংরেজি হলে চেঞ্জ হবে না তো। ওই তো একই, হ্যাঁ ওটা ফিনোটাইপিক। ফিনোটাইপিক হবে। এবার যদি জিনোটাইপিক রেশিও দেখি, তাহলে আমি দেখতে পাচ্ছি এটা এক ধরনের আসলো, এটা একটা আসলো, মানে 1 আসলো, প্লাস দুটো, প্লাস এটা আর একটা 1:2:1। এটা হচ্ছে জিনোটাইপিক রেশিও। তো উপরে যেটা দেখতে পাচ্ছি, যখন উপরে আমি বলছি উপরে যেটা দেখতে পাচ্ছি যে 3:1 যেটা আছে এটা ফিনোটাইপিক রেশিও, নিচে যেটা পেলাম 1:2:1 এটা হচ্ছে জিনোটাইপিক রেশিও। এটা হচ্ছে সিম্পল আমাদের মোনোহাইব্রিড ক্রস। মোনোহাইব্রিড ক্রস এখানে আমি টলটার হিসাব দেখালাম, এখানে দেখো সেম ইয়েলো আর গ্রিন যেটা ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টারকে নেওয়া হয়েছে। আশা করি এটা এতক্ষণ বুঝতে পেরে গেছো। এখান থেকে যেটা পেলাম ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ইয়েলো ইয়েলো ইয়েলো, এই যেটা বাইরে কালার হিসেবে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার ফিনোটাইপিক রেশিও, আর গ্রিনটা হচ্ছে ফিনোটাইপিক রেশিও 3:1। জিনোটাইপিক দেখতে পেলে কি দেখতে পেলাম? 1:2, 1:2:1, 1:2:1। সো মোনোহাইব্রিড ক্রসে জিনোটাইপ রেশিও হয় 1:2:1, ফিনোটাইপিক রেশিও হয় 3:1। কারো কোনো ডাউট আছে এখানটাতে? খুব বেসিক জিনিস মোনোহাইব্রিড ক্রস, আশা করি সবার ক্লিয়ার। ঠিক আছে, ভেরি গুড। এবার চলো ব্যাক টু ওল্ড ওয়ার্ল্ড, যেটা আমরা দেখছিলাম। ক্রস আমরা ওখানে করলাম, ক্রস করার ফলে যেটা পেলাম এখানে যে ফিনোটাইপিক রেশিও যেটা হলো টল 3:ডোয়ার্ফ 1, যেটা পেলাম 1tt, 2tt, 1tt, মানে 1:2:1। সবার ক্লিয়ার? এবার মেন্ডেলসের জেনেটিক রেশিও যেটা পেলাম, একই জিনিস এখানে লেখা আছে, F1 জেনারেশনে অল অফস্প্রিং আর টল ডিউ টু ডমিন্যান্ট অ্যালিল। যেটা F1 জেনারেশন করেছিলাম, মাথায় আছে কিনা তোমাদের? এখানে দেখো, যেটা F1 জেনারেশন করলাম, এই F1 জেনারেশন, এই F1 জেনারেশনে 80টাও আর 80টাও দুটোই কিন্তু টল, ইজ নট ইট? দুটোই টল, তাই তো? কারণ দুটোতে ক্যাপিটাল টি আছে। তো F1 জেনারেশন আমরা পেলাম দুটোই টল, কিন্তু যখন F2 জেনারেশন দেখছি ওখানে 3:1 রেশিও আমরা পেলাম, 3:1 রেশিও আমরা ওখানে পেলাম। ক্লিয়ার? এটাতে কারো কোনো ডাউট আছে জেনেটিক রেশিওতে মোনোহাইব্রিড ক্রসের? তাহলে এখান থেকে ফাইনাল কনক্লুশন কি আসলো? সব থেকে ইম্পর্টেন্ট জায়গা, ফাইনাল কনক্লুশনে কি আসলো মেন্ডেল এটা দেখার পরে? মেন্ডেল দুটো জিনিস অবজার্ভ করলো। একটা দেখতে পেলো ল অফ ডমিনেন্স, ভেরি ইম্পর্টেন্ট ল। ল অফ ডমিনেন্সে কি বললো, কি দেখতে পেলো মেনলি? হোয়াট হি হ্যাজ অবজার্ভড ইন হেটেরোজাইগোটস, হেটেরোজাইগোটসদের ক্ষেত্রে, আশা করি এখন হেটেরোজাইগোট হোমোজাইগোটস এগুলো মানে কারো কোনো কনফিউশন আসবে না, কারো কোনো কনফিউশন আসবে না, ট্রেট অ্যালিল এগুলো নিয়ে কারো কোনো কনফিউশন আসবে না। সো ইন হেটেরোজাইগোটস অনলি ওয়ান ট্রেট ডমিনেন্ট ইজ এক্সপ্রেসড। যদি হেটেরোজাইগোটস থাকে তাহলে সেখানে কেবলমাত্র একটাই ট্রেট নিজেকে এক্সপ্রেস করবে, যে ট্রেটটাকে আমরা বলবো ডমিনেন্ট ট্রেট। হেয়ার in our examples that was Y and capital T, capital Y and capital T, যে দুটো আমরা একটু আগে দেখলাম। ল অফ সেগ্রিগেশন উনি পেলেন, কি পেলেন ল অফ সেগ্রিগেশনে? সো ল অফ সেগ্রিগেশনে যে অ্যালিল সেপারেট ডিউরিং গ্যামেট ফর্মেশন, অ্যালিল সেপারেট ডিউরিং গ্যামেট ফর্মেশন, মানে এটা ভালো করে দেখো জায়গাটা, এই যে গ্যামেট ফর্মেশন হচ্ছে, তো এখানে দুটো অ্যালিল এক জায়গাতে ছিল, দুটো অ্যালিল এক জায়গাতে ছিল। যখন গ্যামেট ফর্মেশন হচ্ছে তখন কিন্তু অ্যালিলগুলো সেপারেট হয়ে যাচ্ছে, অ্যালিলগুলো সেপারেট হয়ে যাচ্ছে। আবার গ্যামেট তৈরি হলো, আবার অ্যালিলগুলো
সেপারেট হয়ে যাচ্ছে। এই জন্য গ্যামেট সেপারেট কেন হচ্ছে? লেমন ভাষায় তোমরা এত দূর অবধি যা বায়োলজি পড়েছো, এখানে আমরা ক্লাস আলোচনা করেছি, এই যে সেপারেট হয়ে যাচ্ছে আমরা বললাম কথাটা, আজকে মেন্ডেলের ল লাগিয়ে বললাম। মেন্ডেলের ল লাগালাম যে ল অফ সেগ্রিগেশন বা ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, সেই ল লাগিয়ে আমরা বললাম যে গ্যামেটগুলো নিজের আলাদা আলাদা ওয়েতে সেপারেট হয়ে যাচ্ছে। কিন্তু সেপারেট হচ্ছে পেছনে কারণ কি? কে সেপারেট করাচ্ছে? কিসের সাহায্যে সেপারেট হচ্ছে? মিওসিস সেল ডিভিশনের জন্য। মিওসিস সেল ডিভিশনের জন্য। ভেরি গুড, 100% রাইট। সো মিওসিস সেল ডিভিশন হচ্ছে অ্যাকচুয়ালি, সেই কারণে কিন্তু ওরা আর ডিপ্লয়েড স্টেজে থাকছে না, হ্যাপ্লয়েড হয়ে যাচ্ছে আর নিজের নিজের আলাদাভাবে সেপারেট হয়ে যাচ্ছে। তো লিঙ্ক হচ্ছে জিনিসগুলো, লিঙ্ক হচ্ছে কেন? সেল সাইকেলের সঙ্গে জেনেটিক্স লিঙ্ক হচ্ছে, আলটিমেটলি তো একই জিনিস। এই ইবনে সাবনা, ক্যামেরায় চলেছো, ক্যামেরায় চলেছো, ক্যামেরায় চলেছো। চলো, তো কি দেখলাম আমরা? শাবনাম, ল অফ সেগ্রিগেশন কি বলছে? শাবনাম বাংলায় বলো তো, ল অফ সেগ্রিগেশন কি বলছে? শাবনাম, অনির্বাণ বলো। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। বলবো? হ্যাঁ হ্যাঁ বলো। গ্যামেট গঠনের সময় অ্যালিলগুলো একে অপরের থেকে আলাদা হয়। এটা হচ্ছে ল অফ সেগ্রিগেশন। অনির্বাণ বলো তো, ল অফ ডমিনেন্সটা কি? হেটেরোজাইগাসের ক্ষেত্রে ডমিনেন্টের স্টেটটা এক্সপ্রেস হয়। হেটেরোজাইগোটদের ক্ষেত্রে শুধুমাত্র ডমিনেন্টটা এক্সপ্রেস হবে। ঠিক আছে। মেন্ডেলস ডাইহাইব্রিড ক্রস, মনোহাইব্রিড ক্রস নিয়ে কারো কোনো আর মানে কনফিউশন কিছু নেই, এতটুকু আমি ধরে নিচ্ছি। এবার সামনে মুভ করছে, থাকলে তোমরা হ্যান্ড রেজ করে বলতে পারো। মেন্ডেলস ডাইহাইব্রিড ক্রস মানে এখানে কি? ডাইহাইব্রিড ক্রসের সিম্পলি এটাই পার্থক্য, যখন আমরা একটা ক্যারেক্টার নিলাম, যে শুধু ইয়েলো নিয়েছিলাম বা টলের গল্প নিয়েছিলাম, এখানে কি করবো আমরা? দুটো ক্যারেক্টারকে ইনভলভ করবো। দুটো ক্যারেক্টারে কি ইনভলভ করছে? ধরো এখানে একটা এক্সাম্পল নেওয়া আছে, রাউন্ড ইয়েলো আর রিঙ্কেল গ্রিন। চলো এখান থেকে ভালো মানে পাওয়ার পয়েন্টে যায়, এখানটাতে ভালো বুঝতে পারবে এটা। ডাইহাইব্রিড ক্রস, ডাইহাইব্রিড ক্রস, ডাইহাইব্রিড ক্রসে কি নিলাম? কি নিলাম? দুটো ইয়েলো রাউন্ড আর দুটো ইয়েলো রাউন্ড নিলাম। দুটো ক্যারেক্টারের মধ্যে একটা ইয়েলো একটা রাউন্ড, আর একটা গ্রিন আর একটা রিঙ্কেলড। ঠিক আছে, দুটো ক্যারেক্টারকে নিচ্ছে, ডেফিনেটলি চারটা ট্রেট আছে এখানে। দুটো ক্যারেক্টার কিন্তু চারটা ট্রেট, একটা ইয়েলো একটা রাউন্ড, একটা ইয়েলো একটা গ্রিন, একটা রাউন্ড একটা রিঙ্কেল। এবার পি জেনারেশনে যখন এদেরকে আমরা ক্রস করাচ্ছি দুটো ক্যারেক্টারকে একসঙ্গে, তখন F1 জেনারেশনে কী পেলাম? যেটা গ্যামেট তৈরি হলো, সেই গ্যামেটটা F1 জেনারেশনে এইভাবে একটা তৈরি করলো। F1 জেনারেশন আমাদের YYRR, YYRR। তাহলে আমি যদি পয়েন্ট স্কোয়ারে ওদেরকে বসাই, তাহলে আবার এদের মধ্যে আমি কি করাচ্ছি? এদের মধ্যে কি করাচ্ছি? কি করাচ্ছি এদের মধ্যে? প্রথমে কি করেছিলাম মনোহাইব্রিডের ক্ষেত্রে? কি করেছি? ক্রস করাচ্ছি। ক্রসটা কেমন ক্রস? ক্রসটা কেমন ক্রস? সেলফ পলিনেশন তো। ও হ্যাঁ, সেলফ পলিনেশন। ওই ক্রসটা যখন করাচ্ছি আমি, এবার YYRR করলো, তো কি গ্যামেটগুলো পেলাম? ধরো YYRR আর YYRR, তাহলে কি কি গ্যামেট পাবো? বুঝতে পারছো? এটার সঙ্গে এটা, আবার এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, আবার এটার সঙ্গে এটা, এভাবে ধরো যে গ্যামেটসগুলো আমরা আস্তে আস্তে পাবো। YR 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 YR, সেম একইভাবে YR ক্যাপিটাল Y স্মল আর, স্মল y স্মল আর, এইভাবে যে গ্যামেটগুলো আমরা পেলাম। ঠিক আছে, দুটো হেটেরোজাইগাস প্যারেন্ট থেকে। সো এদেরকে যখন একেবারে ক্রস করাবো, YR পেয়ে গেলাম YR, এটা আর এটাকে আবার ক্রস করাচ্ছি,
ওয়াই ওয়াই আর আর, মানে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। আবার এটাকে ক্রস করাচ্ছি ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। আবার এটাকে ক্রস করাচ্ছি, এটা পেলাম। সেম একইভাবে এটা এটা আবার এটা এটা আবার এটা সেম একইভাবে যদি মাল্টিপ্লাই করে থাকে, তো এইভাবে আমরা দেখতে পাই ফাইনাল ব্যাপারটা। এখানে যেটা F2 জেনারেশনে ফিনোটাইপিক রেশিও পাই, মোট 16টা হচ্ছে। এই 16টার মধ্যে যেটা আমরা দেখতে পাই 9:3:3:1, এটা হচ্ছে ফিনোটাইপিক রেশিও। 9:3:3:1, এটা হচ্ছে ডাইহাইব্রিড ক্রসের চেকার বোর্ড। কারো ডাউট আছে কিছু, এখানে কোয়েশ্চেন আছে কারো, বুঝতে কিছু সমস্যা হলো? মনোহাইব্রিডটা বুঝে গেছো অ্যাকচুয়ালি এটা কিনা, অ্যাকচুয়ালি ওটাই মনোহাইব্রিডটা দুবার হচ্ছে, এটাই গল্প। মনোহাইব্রিড ওখানে সিঙ্গেল খেলছিলাম, এখানে দুটো মনোহাইব্রিডকে একসঙ্গে মার্জ করে ডাইহাইব্রিড করছি, এটাই গল্প, আর কিচ্ছু ডিফারেন্স নেই, সেম গল্প। ঠিক আছে, যে এই পার্টিকুলার একাই এসছে, এটা ওয়াই ওয়াই আর আর, এটা এই ওয়াই এটা, ঠিক আছে। তারপর এই তিনটে পেয়েছি, এটা আর এটা এই 3, আর এটা পেয়েছি, এটা এটা হচ্ছে এই 3, আর বাকি বড় বড় যে নোটা পেয়েছি সেই নোটা 9:3:3:1। সো এটা যদি ওখান থেকে একবার দেখি, নেক্সট সেকেন্ড। সো F1 জেনারেশনে কি হচ্ছে, অল রাউন্ড ইয়েলো যেটা নিলাম। আচ্ছা চলো, F2 জেনারেশনে কি পেলাম, ফিনোটাইপিক রেশিও যেটা পাই সেটা পাই 9:3:3:1, 9:3:3:1। জিনোটাইপিক রেশিওটা কি হয় F2 জেনারেশনে, কি বলবে? F2 জেনারেশনে ডাইহাইব্রিড ক্রসে জিনোটাইপিক রেশিও কি হয়? 1:2:1:2:4:2:1:2। শাবনাম ঠিক বললো, সুদীপা ঠিক বললো শাবনাম? আরেকবার বলো। আরেকবার বলো। 1:2:1:2:4:2:1:2। বলো। আর একটা 2 হতো স্যার মিডিলে। সুদীপা তুমি বলো, আমি লিখছি, দাঁড়াও, ওইভাবে শুনে কনফিউজ করছে, বলো বলো হ্যাঁ, বলো সুদীপা। 1:2:1:2:4:2:1:2। এটা হ্যাঁ, 1:2:1:2:4:2:1:2। সুদীপা বলো, না সরি শাবনাম বলো, ঠিক বললো এটা? মনে না স্যার, হুম, জেনোটাইপ অনুপাত তো? হ্যাঁ জেনোটাইপিক অনুপাত, ইয়েস। না স্যার, ভুল মনে হচ্ছে। ভুল মনে হচ্ছে? আচ্ছা ইবনে, স্যার আমি একবার বলবো। হ্যাঁ বলো, তুমি বলো শুনি, এটা সুদীপা বললো। 1:2:2:4:1:2:1:2:1:2:1. 1:2:2:4:1:2:1। হ্যাঁ, এটা শাবনাম বললো। অনির্বাণ? 122 412 121 এবার একটু করে নিন তাহলে হবে। অনির্বাণ ঠিক আছে দুটো? হ্যাঁ স্যার ঠিক আছে। দুটো ঠিক আছে? না স্যার দুটো না, একটা। কোনটা? হুইচ ওয়ান? ফার্স্টটা। ফার্স্টটা ঠিক আছে। আচ্ছা এটা অনির্বাণ বলছে ফার্স্টটা ঠিক আছে। অ্যান্ড হোয়াট অ্যাবাউট ইবনে? ইবনে ব্রাদার, come up with your knowledge.
ইবনে স্যার আমারটা তো আপনি ভুল লিখেছেন। কোথায় ভুল লিখলাম? 1:2:4:1:2:1, এটা তো বললে। কোনটা ভুল করলাম বলো, ঠিক করে দিচ্ছি। আমি শুনেন হ্যাঁ স্যার, দুইটা ঠিক। 122 122 দাঁড়াও, শুধু সাবনাম আমি দাঁড়াও বলছি স্যার দাঁড়াও, সাবনাম ইবনে এটা বললো, দুইটা ঠিক বলছে ইবনে। আরে ভাই, তো ডেমোক্রেসি চলছে, ঠিক ঠিক সমান সমান ভোট চলছে, 50-50। ঠিক আছে, বলো আর একবার শাবনাম, তুমি যেটা বলছিলে। স্যার আমি মানে সংখ্যায় বলছি, একটু করে নেবেন। হ্যাঁ, হুম, বলো। 122 412 121। ঠিক হ্যাঁ আছে, চলো এবার আমি রিয়েলিটি চেকটা দিই। 1:2, তারপর 2, তারপর 4, 1, 2, 1, 2, 1, 1:2, 2:4, 1:1, 2:1। শাবনামেরটা কারেক্ট হলো আর ইবনেটা কারেক্ট হলো, অনির্বাণ আর সুদীপারটা ভুল হয়ে গেল। যোগ করো সুদীপা, যোগ করো। 1, 2, 3, 4, 2, 6, 4, 10, 2, 12, 2, 14, 1, 15। সুদীপা, কম্বিনেশনটা 16টা আসবে না? 4x4, 16টা কম্বিনেশন আসার কথা। 1, 3, 5, 9, 10, 12, 13, 14, 15, 16। এটা যেটা আছে 1:2:4:1:2:1:1, 1:1, এটা হচ্ছে আমাদের জিনোটাইপিক রেশিও। সো ইবনে আর শাবনামেরটা এখানে ঠিক হলো, সুদীপ আর অনির্বাণ একটু মিস্টেক করে গেল। ঠিক আছে, দ্যাটস কমপ্লিটলি ফাইন, নো ওয়ারিজ। আর যেটা ফিনোটাইপিক রেশিও আছে সেটা হচ্ছে 9:3:3:1। 9টা পুরোপুরি রাউন্ড ইয়েলো আসবে, 3টে আসবে রাউন্ড গ্রিন, 3টে আসবে রিঙ্কেলড ইয়েলো, একটা আসবে রিঙ্কেলড গ্রিন। চলো এবার যেটা পাচ্ছি এখান থেকে আমরা যে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, মানে জিনস ফর ডিফারেন্ট ট্রেডস সেগ্রিগেট ইন্ডিপেন্ডেন্টলি ডিউরিং গ্যামেট ফরমেশন। একটা জিন দেখো, মানে মেনলি ডিএনএ কি, ডিএনএ হচ্ছে ক্যারিয়ার, ডিএনএ হচ্ছে বাহক। যে ডিএনএ কিসের বাহক? জিন্সের বাহক। এবারে জিন্সকে যখন বলছি, জিন্সের আরও মাইনিউট লেভেলে যখন যাই, কোনটা জিন কোনটা কোন দিকে তোমার ক্যাপিটালটা করছে, কোন দিকে স্মলটা করছে, সেটার উপর ডিপেন্ড করে যখন আরও ছোটো লেভেলে জিনকে ভাঙে, তখন আমরা পাই ট্রেড। তো জিন্স ফর ডিফারেন্ট ট্রেডস সেগ্রিগেট ইন্ডিপেন্ডেন্টলি ডিউরিং গ্যামেট ফরমেশন। সো যখন গ্যামেট তৈরি হচ্ছে, তখন জিনের ডিফারেন্ট ট্রেডগুলো ডিফারেন্টভাবে ইন্ডিপেন্ডেন্টলি আলাদা হয়ে যায়। এটা হচ্ছে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। জিনস ফর ডিফারেন্ট ট্রেডস সেগ্রিগেট ইন্ডিপেন্ডেন্টলি ডিউরিং গ্যামেট ফরমেশন। কারো কোনো ডাউট আছে আর এখানটাতে? নেই, চলো মুভ করছি সামনে। টাইপস অফ ইনহেরিটেন্স বিয়ন্ড মেন্ডেল। এবার এটার মানে সিম্পল বাংলা কথা হচ্ছে যে মেন্ডেলের নিয়মের সীমাবদ্ধতা, যেটাকে বাংলায় পড়ে থাকবে তোমরা সবাই, সীমাবদ্ধতা। আচ্ছা শোনো, আমার বাংলা যদি বানান ভুল হয় তো তোমরা একটু ম্যানেজ করে নিও, ঠিক আছে? সীমাবদ্ধতা বানান এদিকে হয় না ওইদিকে হয়, ভুলে গেছি আমি। লিমিটেশনস যেটাকে ইংরেজিতে বলি আমরা, লিমিটেশনস। সো লিমিটেশনস কি, মানে এটার আরও যদি সিম্পলে বলি, এক্সেপশন, ব্যতিক্রম। মানে মেন্ডেলের লকে ফলো করে না এরকম ব্যতিক্রম কি আছে? প্রথম ব্যতিক্রম হচ্ছে ইনকমপ্লিট ডোমিনেন্স। ইনকমপ্লিট ডোমিনেন্স মানে বাংলায় কি বুঝতে পারছি আমরা, যে আমরা ডোমিনেন্স লটা পড়লাম, ল অফ ডোমিনেন্স। ল অফ ডোমিনেন্স কি ছিল সুদীপা? ল অফ ডোমিনেন্স কি ছিল? মাইকটা আনমিউট করো, অত শক্তির অধিকারে আমি নই, তুমি মিউট রাখলে আমি বুঝতে পারবো। ল অফ ডোমিনেন্স কি ছিল বাংলায় বলো তাড়াতাড়ি, সিম্পল বাংলায়। অনির্বাণ কি ছিল ল অফ ডোমিনেন্স?
আচ্ছা আচ্ছা, কি বললে তুমি অনির্বাণ? কি বললে অনির্বাণ? এ ভুলে গেল। আরে ভাই, ল অফ ডোমিনেন্স সিম্পল বাংলা কথা শোনো, বাদ দাও বই খাতা ভুলে যাও, বাংলা কথা শোনো। ল অফ ডোমিনেন্স এটাই ছিল যে হেটেরোজাইগাস কন্ডিশনে একটা পার্টিকুলার অ্যালিল অলওয়েজ ডোমিনেট করবে। হেটেরোজাইগাস কন্ডিশনে একটা পার্টিকুলার অ্যালিল অলওয়েজ ডোমিনেট করবে, আর ওই অ্যালিলটাকে আমরা ডমিনেন্ট অ্যালিল বলছিলাম। ইন হেটেরোজাইগাস কন্ডিশন অনলি অন ট্রেট ইজ এক্সপ্রেস, একটাই ট্রেট নিজেকে এক্সপ্রেস করে, যেটা ডমিনেন্ট ট্রেট সেটা ডমিনেন্ট করবে, সেটা এক্সপ্রেস পাবে সবসময়। এটা হচ্ছে ল অফ ডমিনেন্স। তো যদি ওটার এক্সেপশন বলছি, ব্যতিক্রম বলছি, ব্যতিক্রম কথার অর্থ কি? যে ইনকমপ্লিট ডমিনেন্স শো করছে প্রথম ব্যতিক্রম, মানে কি যেভাবে ডমিনেন্স শো করার কথা ছিল মেন্ডেলের নিয়ম অনুযায়ী সেভাবে ডমিনেন্স শো করতে পারছে না। মানে নাইদার অ্যালিল ইজ কমপ্লিটলি ডমিনেন্ট, কোনোটাও অ্যালিল, দুটো যে একটা হেটেরোজাইগাস কন্ডিশন আছে, তো ধরো দুটো অ্যালিল থাকবে, তো একটা ধরো ক্যাপিটাল টি একটা স্মল টি, দুটো অ্যালিল থাকবে, তো একটাও নিজেকে পুরোপুরি এক্সপ্রেস করতে পারছে না 100% কেসে। মানে 100% কেসে পুরোপুরি যে এক্সপ্রেস করবে নিজেকে ডমিনেন্ট অ্যালিল, এটা যে নিজেকে এক্সপ্রেস করবে এটা কিন্তু হচ্ছে না। এটার এক্সাম্পল কি? নাইদার অ্যালিল ইজ কমপ্লিটলি ডমিনেন্ট। আমি এর থেকে ক্রিস্প আর শর্ট নোট আর হয় না, বেশি কথা লেখা নেয়। ওই বাংলা 6-7টা পড়তে গেলে তো মাথা ঘুরে যেত এটা কথা বুঝতে, আর ইংরেজি এনসিআরটি পড়লে ধরো 3 লাইন পড়তে হতো, 2 লাইন পড়তে হতো। মানে এখানে সিম্পল আমার 4-5টা শব্দ একটা কথা কমপ্লিট করা আছে। নাইদার অ্যালিল ইজ কমপ্লিটলি ডমিনেন্ট, একটা অ্যালিল পার্টিকুলারলি ডমিনেন্ট নয়। সো এফ অন হাইব্রিড শোজ ইন্টারমিডিয়েট ফিনোটাইপ। ইন্টারমিডিয়েট ফিনোটাইপের কথা হচ্ছে যে মধ্যবর্তী একটা ফিনোটাইপ দেখতে পাচ্ছি। মানে ধরো এই যে এক্সাম্পল, এটা কি এক্সাম্পলটা খুব ইম্পর্টেন্ট, 4 o'clock প্লান্ট বলে যেটাকে, বা মিরাবিলিস জলপা। 4 o'clock প্লান্ট বা মিরাবিলিস জলপা, এটার এক্সাম্পলটা কি হচ্ছে, যে ধরো আমি রেড নিলাম, পুরোপুরি রেড, আর আমি হোয়াইট নিলাম। এটা রেডটা হচ্ছে ডমিনেন্ট ট্রেট, হোয়াইটটা হচ্ছে রিসিসিভ ট্রেট। এবারেদেরকে যদি আমি ক্রস করাই, ক্রস করালে কি পাবো? রেড পাবো আর হোয়াইট পাবো, এ দুটো কালারই পাওয়ার কথা, তাই তো? এটার মেনলি যদি আমি মানে ধরো ডাইহাইব্রিড ক্রস করাই, তাহলে 3:1 রেশিওতে আমি কী পাবো? ফিনোটাইপিক রেশিও কী থাকবে? 3টে রেড থাকবে, একটা শেষে হোয়াইট আসবে। এটা হওয়ার কথা, তাই তো? ইয়েস অর নো? আর জিনোটাইপিক রেশিওটা কেমন আসবে? 1:2:1 আসবে। এবার 1:2, এবার 1এও যেটা থাকবে সেটাও রেড, 2এ যেটা থাকবে সেটাও রেড, আর লাস্টে যেটা 1 থাকবে সেটা হোয়াইট হয়ে যাবে। এটা হওয়া উচিত ছিল, কিন্তু এখানে কি হয় আমরা দেখতে পাই যে F2-র ক্ষেত্রে দেখতে পাবো, যখন F2 মানে প্রজনী করাবো, F2 প্রজনীতে দেখতে পাই একটা রেড থাকে, দুটো পিঙ্ক থাকে, একটা হোয়াইট চলে আসে, একটা হোয়াইট চলে আসে। যে হোয়াইটটা আসার কথা ছিল, যে রেডটা আসার কথা ছিল, কিন্তু যে পিঙ্কটার কোনো আসার কথা ছিল না, সে পিঙ্কটা মাঝখান থেকে উদ্ভট হয়ে গেল। এই কারণে এটাকে আমরা বলি যে এটা ল অফ ডোমিনেন্স, যেটা ল অফ ডোমিনেন্স আছে সেই ল অফ ডোমিনেন্সকে কমপ্লিটলি ফলো করে চলছে না। এটাকে আমরা বলি ইনকমপ্লিট ডোমিনেন্স। মানে ডোমিনেন্স যেটা হওয়ার কথা ছিল এই পিঙ্ক রেড কালারের, সে রেড কালারটা পুরোপুরি ডোমিনেন্ট করতে পারলো না, এটাকে বলি ল অফ ডোমিনেন্স। ল অফ ডোমিনেন্সের ব্যতিক্রম মানে ইনকমপ্লিট ডোমিনেন্স। যেটা কথা বললাম, অ্যালিলের ডোমিনেন্স হবে জানো, তাহলে এটাকে যদি একটা সিম্পল ছকের মাধ্যমে মনে রাখার চেষ্টা করো ইনকমপ্লিট ডোমিনেন্সকে, তাহলে এই ছকটা দেখে নাও একবার, যে ইনকমপ্লিট ডোমিনেন্সের ক্ষেত্রে হয় কি, যে নাইদার অ্যালিল ইজ কমপ্লিটলি ডোমিনেন্ট, নাইদার অ্যালিল ইজ কমপ্লিটলি ডোমিনেন্ট ওভার দ্য আদার। অন্যটার উপরে আরেকটা ডোমিনেন্ট, আরেকটা অ্যালিল কমপ্লিটলি, কোনোটাই অ্যালিল কমপ্লিটলি ডোমিনেন্ট নয়। দ্য এফ অন হাইব্রিড এক্সিবিটস অ্যান ইন্টারমিডিয়েট ফিনোটাইপ। এফ অন হাইব্রিডের ক্ষেত্রে একটা ইন্টারমিডিয়েট ফিনোটাইপ দেখতে পাই আমরা, যেটা পিঙ্ক এখানে আমরা দেখতে পেলাম। দ্য 4 এক্সাম্পল প্লান্টের কী দেওয়া আছে এখানে দেখো, দ্য 4 o'clock প্লান্ট যেটা আছে ডেমনস্ট্রেটস ইনকমপ্লিট ডোমিনেন্ট। 4 o'clock প্লান্টের আরেকটা বিজ্ঞানসম্মত নাম হচ্ছে মিরাবিলিস জলপা। মিরাবিলিস জলপা যেটা আছে সেটা কি শো করে? ইনকমপ্লিট ডোমিনেন্স শো করে। নেক্সট ব্যতিক্রম হচ্ছে, এটা হচ্ছে এক্সেপশন 2। এক্সেপশন 1 আমরা পড়লাম, এবার আমরা দেখছি এক্সেপশন 2।
মেন্ডেলের লয়ের। এক্সেপশন 2 হচ্ছে কোডমিনেন্স। কোডমিনেন্স মানে কি, বোথ অ্যালিলস এক্সপ্রেস দেমসেলভস ফুললি ইন হেটেরোজাইগাস কন্ডিশন। মানে আমরা দেখলাম যে ল অফ ডমিনেন্স যেটা আছে সেখানে যে কোনো যেটা ডমিনেন্ট অ্যালিল সে অলওয়েজ নিজেকে এক্সপ্রেস করবে, এটা আমরা নিয়ম পড়েছি মেন্ডেলের। কিন্তু এর আগেরটাতে দেখলাম যে এটা ফেল করে গেল। কিভাবে ফেল করে গেল, যে একটা ইন্টারমিডিয়েট থার্ড পার্টি চলে আসলো, যেটার আসার কোনো কথা ছিল না, যেটা একটা হোয়াইট কালার চলে আসলো, যেটার আসার কথা ছিল না, ইন্টারমিডিয়েট চলে এসেছিল। আর একটা ব্যতিক্রম কি দেখলাম, এটা একটা ব্যতিক্রম দেখলাম। আর একটা ব্যতিক্রম কি দেখছি, যে বোথ অ্যালিলস, যে দুটো অ্যালিলস প্রেজেন্ট আছে, বোথ অ্যালিলস নিজেকে পুরোপুরি এক্সপ্রেস করছে। মানে বোথ, দুটো অ্যালিল নিজেকে এক্সপ্রেস করছে, বোথ এক্সপ্রেস। কিন্তু নিয়ম অনুযায়ী হওয়ার কথা ছিল যে শুধু ডমিনেন্ট এক্সপ্রেস করবে, কিন্তু না, এখানে দুটোই করছে, ডমিনেন্টে করছে, রিসিসিভ করছে, বোথ দুটো অ্যালিলই এক্সপ্রেস করছে। এটা হচ্ছে এক্সেপশন নাম্বার 2। যদি দুটো অ্যালিলই এক্সপ্রেস করে তাহলে সেটাকে বলবো কোডমিনেন্স, আর যদি একটা ইন্টারমিডিয়েট অ্যালিল চলে আসে তাহলে সেটাকে বলবো ইনকমপ্লিট ডমিনেন্স। ইনকমপ্লিট ডমিনেন্স, ইনকমপ্লিট ডমিনেন্স। সো কোডমিনেন্স তাহলে কি, বোথ অ্যালিলস এক্সপ্রেস দেমসেলভস ফুললি ইন এ হেটেরোজাইগাস কন্ডিশন। যদি একটা হেটেরোজাইগাস কন্ডিশন তাহলে থাকে, তাহলে বোথ অ্যালিলস, দুটো অ্যালিল যা আছে, দুটো অ্যালিল নিজেকে পুরোপুরি এক্সপ্রেস করবে। এক্সাম্পল কি, এক্সাম্পল হচ্ছে হিউম্যান ব্লাড গ্রুপ। হিউম্যান ব্লাড গ্রুপ বোথ এ অ্যান্ড বি আর এক্সপ্রেসড। হিউম্যান ব্লাড গ্রুপের ক্ষেত্রে দেখতে পাই যে এবি ব্লাড গ্রুপ যেটা আছে সেখানে বোথ এ অ্যান্ড বি আর এক্সপ্রেস। মানে আমরা জানি একটা এবি ব্লাড গ্রুপ থাকে, তো এবিও যে ব্লাড গ্রুপিং সিস্টেম আছে ওখানে এবি যে ব্লাড গ্রুপটা আছে এখানে দুটো অ্যালিল মেনলি রেসপন্সিবল, একটা অ্যালিলের নাম আই এ, একটা নাম আই বি। সো যদি আই এটা ডমিনেন্ট হয় তাহলে শুধু আই এটারই হওয়ার কথা ছিল, কিন্তু এক জায়গায় দেখতে পাই এবির ক্ষেত্রে যে এটাও রিপ্রেজেন্ট করছে নিজেকে, এটাও নিজেকে রিপ্রেজেন্ট করছে, তো এবি সিচুয়েশন হয়ে যায়। এটাকে বলা হয় কোডমিনেন্স। কোডমিনেন্সের এক্সাম্পল কি, হিউম্যান ব্লাড গ্রুপ, ভেরি ইম্পর্ট্যান্ট এক্সাম্পল। কোডমিনেন্স যেটা বললাম, দেখো কোডমিনেন্স মানে কি, বোথ অ্যালিলস এক্সপ্রেস দেমসেলভস ফুললি ইন হেটেরোজাইগাস। দুটো অ্যালিল নিজেকে ফুললি এক্সপ্রেস করবে হেটেরোজাইগাস কন্ডিশনে। আর হিউম্যান ব্লাড যেটা আছে এটা হচ্ছে আর এক্সাম্পল। হিউম্যান ব্লাড গ্রুপ এবি এক্সাম্পলিফাইজ কোডমিনেন্স, এটা হচ্ছে এর এক্সাম্পল। একই কথা শব্দ ছকের মাধ্যমে। নেক্সট হচ্ছে মাল্টিপল অ্যালিলস। মাল্টিপল অ্যালিলস মানে কি, এটা আর একটা মেন্ডেলের এক্সেপশন, এক্সেপশন নাম্বার 3, দ্যাট ইজ more than 2 alleles exist for a gene but an individual has only 2. এটাও সেম এক্সাম্পল এবিও ব্লাড গ্রুপ সিস্টেমের আই এ, আই বি আর আই। এটা মানে মেনলি যেটা বলতে চাইছে এখানে, যে ধরো এই এবিও ব্লাড গ্রুপ সিস্টেম যেটা আছে আমাদের, এই সিস্টেমের ক্ষেত্রে মেনলি 3টে জিন থাকে। একটা হচ্ছে মানে সরি 3টে জিন না, মানে মোট 3টে অ্যালিল থাকে। একটা হচ্ছে অ্যালিল আই এ, চেঞ্জ দ্য কালার, আই এ, একটা হচ্ছে আই বি, একটা হচ্ছে স্মল আই। ঠিক আছে, আই এ, আই বি আর স্মল আই। এবার আই এ যদি দেখি, অ্যালিল আই এ কোডস ফর এ অ্যান্টিজেন অন দ্য রেড ব্লাড সেলস। সো যেটা এ অ্যান্টিজেন আছে, এ অ্যান্টিজেনের জন্য অ্যালিল আই এটা কোড করে। অ্যালিল আই বি যেটা আছে সেটা বি অ্যান্টিজেনের জন্য কোড করে। সো একটা এ অ্যান্টিজেনের জন্য করছে, আর অ্যালিল আই বি যেটা আছে সেটা বি অ্যান্টিজেনের জন্য করছে। আর অ্যালিল স্মল আই যেটা আছে কোডস ফর নো অ্যান্টিজেন অন রেড ব্লাড সেলস। অ্যালিল আই যেটা আছে সেটা কোনো অ্যান্টিজেনের জন্যই কোড করে না, এটা নো, কোনো অ্যান্টিজেনের জন্য কোড করে না। এখানে ওটা নেই। তাহলে এক নিজের মাথা লাগাও এখানে আর ক্রস করার চেষ্টা করো। জাস্ট গিভ মি 1 সেকেন্ড। সবাই আছো এখানে? সবাই আছো? সুদীপা, শাবনাম, ইবনে, তোমরা আছো? ইবনে, সুদীপা, ইবনে সুদীপা আছে। এটা কথা কে বুঝতে পারলে? এই যেটা লাস্টের কথাটা বললাম, এটা কথা কে বুঝতে পেরেছো? আই এ আই বির গল্পটা কার ক্লিয়ার হয়েছে? কে বুঝতে পেরেছো? আর কে বুঝতে পারোনি? যারা বুঝতে পারেনি তাদেরকে, তাদের নাম দেখে আমি বেশি খুশি হবো, বলো তাড়াতাড়ি। সবাই বুঝতে পেরে গেছো?
সবাই বুঝতে পেরে গেছো না কেউ আছো বুঝতে পারোনি? এই যে রেসপন্স না দিলে কি করে বুঝবো কে বুঝতে পারলে কে পারলে না? রেসপন্স দিতে হবে তো। সুদীপা বুঝতে পেরে গেছে, অনির্বাণ বুঝতে পেরে গেছে। আচ্ছা, তাহলে অনির্বাণ তুমি আমাকে বলো, অনির্বাণ বলো, জায়গা আছে লেখার এখানে? ঠিক আছে, হয়ে যাবে। অনির্বাণ বলো আমাকে যে আই বি, ঠিক আছে, আই বি, আর আমি তোমাকে আর একটা অ্যালিল দিচ্ছি, দ্যাট ইজ স্মল আই। তাহলে ব্লাড টাইপ কি হবে? ব্লাড টাইপ কি হবে? এ দুটো যদি এটা যদি জিনোটাইপ থাকে তাহলে ব্লাড টাইপ কি হবে? बी ब्लड হ্যাঁ, बी से পি। গুড জব। আচ্ছা, ইবনে বলো, এটা অ্যালিল থাকলে মানে এটা যদি জিনোটাইপ থাকে আই আই, তাহলে ব্লাড গ্রুপ কি হবে? ও হবে স্যার। ও হবে। কেন ও হলো ইবনে? কারণ স্যার ওই এখানে দুটোই এ বি দুটোই উপস্থিত নেই। মানে যেটা স্মল আই আছে এ কোনো অ্যান্টিজেনের জন্য কোড করে না, এটা হবে পেছনে যুক্তি। হ্যাঁ, ঠিক আছে। অ্যালিল আই কোডস ফর নো অ্যান্টিজেন অন রেড ব্লাড সেলস। আচ্ছা, তাহলে সুদীপা তুমি বলো যে আমি চাইছি ব্লাড গ্রুপ এ হোক, তাহলে আমি কি জেনোটাইপ হবে এর এখানে? IB and small I. Sorry, IA and small I. আই এ অ্যান্ড স্মল আই। আর কি হতে পারে? IA and IA. ভেরি গুড। তাহলে এই ক্ষেত্রে যেটা বললাম, তাহলে এখানে আইবি আইবি হতে পারে বি পেতে গেলে, তাই তো? ইয়েস। আর যদি এই কন্ডিশনটা আসে আই এ আই বি, তাহলে কি হবে? এই জিনোটাইপ থাকলে ব্লাড টাইপ, ব্লাড গ্রুপ টাইপ AB. তাহলে এবিটা কিসের এক্সাম্পল? ए बी এবিটা কিসের এক্সাম্পল? সাবনাম। এবিটা সাবনাম কিসের এক্সাম্পল? Codominance. सर मल्टीपल एलील হ্যাঁ, ঠিক আছে, মাল্টিপল অ্যালিলসের তো গল্প আসছেই, কিন্তু এবিটা আমি আরেকটা কিসের এক্সাম্পল দেখালাম উপরে, দেখো এবি যেটা ব্লাড গ্রুপ আছে এখানে দুটো যেহেতু हाँ এক্সপ্রেস सर পেয়ে वो যায়, तो कोडोमिनेंस এটা होगा কোডমিনেন্সের এক্সাম্পল। हाँ सर देखेंगे ওকে, সো আই গেস। सर इस হ্যাঁ বলো। किसे ना सर হ্যাঁ, তো এই মাল্টিপল অ্যালিলসের যেটা হচ্ছে, এটা হচ্ছে পুরো আমাদের এবিও ব্লাড গ্রুপ সিস্টেম যেটা আছে, এটা হচ্ছে আমাদের মাল্টিপল অ্যালিলসের এক্সাম্পল। আচ্ছা, এবার কেউ বলো আমাকে যে হোয়াই ইটস কল্ড অ্যাজ মাল্টিপল অ্যালিল? কে বলবে হোয়াই ইটস কল্ড, মানে আমরা কেন এটাকে মাল্টিপল অ্যালিলস বলছি? এই যে এক্সপ্রেশনটাকে, এবিও ব্লাড গ্রুপটাকে বললাম মাল্টিপল অ্যালিলের এক্সাম্পল, তো মাল্টিপল অ্যালিল জিনিসটা কি, এটা মানে কে বুঝলে? सर बोल दो एक बार বলো বলো বলো, শাবনাম বলো বলো। স্যার কারণ এবিও রক্তের পুরো বিভাগটাকেই মানে তিনটি জিনোটাইপ দ্বারা নির্ধারিত করা হয়, জিনের উপস্থিতিতে দেখা হয়, আইএ আইবি এবং আইও দ্বারা চিহ্নিত করা হয়, তাই এটি পুরো একটা জিনেরই রূপভেদ, এই জন্য এটাকে মাল্টিপ্লাই হিসেবে গণনা করা হয়। ভেরি গুড, মানে যেটা বললে তুমি শাবনাম, এক্স্যাক্টলি গুড। ওটাকে মানে সিম্পল ভাষায় এটাই বলা হয় যে দুইয়ের অধিক অ্যালিল প্রেজেন্ট আছে বলে, সিম্পল র বাংলা ভাষাতে মোর দ্যান টু অ্যালিলস প্রেজেন্ট আছে বলে ওটাকে মাল্টিপল অ্যালিল বলছি।
কারণ যেহেতু এখানে আই এ, যেমন এতক্ষণ যেটা দেখলাম টি টি, তোমার আর আর, ওয়াই ওয়াই, তো এইগুলো যেটা দেখছিলাম কি সব দুটো অ্যালিল দ্বারা কন্ট্রোল হচ্ছিল ট্রেডগুলো। কিন্তু যখন দেখবো দুইয়ের অধিক অ্যালিল প্রেজেন্ট আছে তখন সেটা হচ্ছে মাল্টিপল অ্যালিলের এক্সাম্পল, কারণ এখানে আই এ আই বি আই তিনটে ট্রেড প্রেজেন্ট আছে। সবার ক্লিয়ার? আর কনসেপ্টটা মাথায় ঢুকে গেলে, খুব সুন্দরভাবে রিভাইজ হয়ে গেলে থামস আপ করো। আমি নিজেও ভাবতে পারিনি, আমি যখন এটা রেডি করছিলাম, যে আমি জেনেটিক্সের মতো একটা কঠিন লেকচার, যেটা ভালো করে নিটের জন্য পড়াতে গেলে এনসিআরটি লাইন বাই লাইন মোটামুটি 6-7টা লেকচার লেগে যায়, মোটামুটি 6-7টা লেকচার লেগে যায় 2 ঘন্টার, মানে কাছাকাছি 14 থেকে 16 ঘন্টা লেকচার লাগে জেনেটিক্সটাকে পুরো কমপ্লিট করতে। আর সেখানে আমি একদিনে 2 ঘন্টাতে সব কিছু কী করে কভার করতে পারি, আবার কোশ্চেন যেন সলভ হয় ওই লেভেলের। তো আমি নিজেও খুব কনফিউজ ছিলাম, ভাবছিলাম এটা অনেক আগে ভেবেছিলাম যে জেনেটিক্সটাকে অনেক আগেই করাবো, কিন্তু এতদিন করানি কারণ এটাই ভাবছিলাম বেশি ডিফিকাল্ট হয়ে যাবে তোমাদের জন্য, বা কিছু জিনিস হয়তো ছুটে যাবে। তো আমি নিজেও এটা মানে তৈরি করতে পেরে নিজেও ইমপ্রেস, যে কনসেপ্টটা সবই রিভাইজ হয়ে যাচ্ছে, সবই তৈরি হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে খুব কম সময়ের মধ্যে হচ্ছে। এতদূর অবধি যা ডিসকাশন করেছি টিল নাও, কারো কোনো কোথাও ডাউট, কিছু প্রবলেম, কোয়েশ্চেন কিছু আছে? আর যদি কারো কিছু ডাউট না থাকে তাহলে মাইক আনমিউট করে বলো ক্লিয়ার সব। স্যার ক্লিয়ার। Yes, sir, clear. হ্যাঁ স্যার ক্লিয়ার। আচ্ছা, এবার বলো তাহলে আমাদেরকে, ভেরি গুড, আমাকে বলো হোয়াট ইজ পলিজেনিক ইনহেরিটেন্স? পলিজেনিক ইনহেরিটেন্স মানে কি? বলো। এই এদিকে এদিকে শোনো সবটি, পলিজেনিক ইনহেরিটেন্স মানে কি? এই শোনো 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 মানে শোনো। একসঙ্গে স্যার বলবো? অনেকগুলো জিন ঘটিত বলতে বোঝায়। দাঁড়া অনির্বাণ, সাবনাম আরেকবার বলো। স্যার পলিজেনিক মানে মানে বহু জিন ঘটিত, মানে বংশগতি এই রোগগুলোকে বোঝায় কি? না, রোগগুলো কেন চলে গেলে ওটা কথা ঠিক, যেটা বললে প্রথমটাই কথা ঠিক, রোগে যাওয়ার দরকার নেই এখন, আগে সিম্পল কথাটার মানে যেটা বললে সেটা ঠিক বললি। অনির্বাণ তুমি কি বলছিলে শুনি? Sir, it is a pattern where a single trait treated by more than two gene. সিঙ্গেল ট্রেট ইজ Controlled by two gene, more than gene. yes. So when a single trait will be controlled by more than one gene, that is simply the polygenic inheritance. মানে যখন কি হবে, একটা কোনো পার্টিকুলার বৈশিষ্ট্য কয়েকটা নির্দিষ্ট জিন দ্বারা নিয়ন্ত্রিত হবে। পলি মানে অনেক, জেনিক মানে জিন, যখন অনেকগুলো জিন মিলে একটা পার্টিকুলার বৈশিষ্ট্যকে এক্সপ্রেস করছে তখন সেটাকে বলি পলিজেনিক ইনহেরিটেন্স। তো এখানে প্রথম কথা কি হলো, এ দেখো একটা সাদামাটা এক লাইনে লেখা আছে ট্রেট কন্ট্রোল বাই মেনি জিনস, মানে অনেকগুলো জিনস ইনভলভ থাকবে। এক্সাম্পলস কি খুবই গুরুত্বপূর্ণ পলিজেনিক ইনহেরিটেন্স তোমাদের জন্য, জেনপাস এতটুকু ইম্পর্টেন্ট মেনলি যে পলিজেনিক ইনহেরিটেন্সের এক্সাম্পল কি। তোমাদের এই চ্যাপ্টার যদি সব থেকে বলো ইম্পর্টেন্ট পার্ট কি, যতগুলো এক্সাম্পলস এখন অবধি ডিসকভার করেছি, আলোচনা করেছি, সেই এক্সাম্পলসগুলো খুব ভালো করে মনে রাখা, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট কাজ। প্রতিটা এক্সাম্পল ভেরি ইম্পর্টেন্ট। যেমন এটার এক্সাম্পল কি, পলিজেনিক ইনহেরিটেন্সের স্কিন কালার, হাইট ইন হিউম্যানস, এটা। এবার এখানে লেখা আছে ব্র্যাকেটে কোয়ান্টিটেটিভ ট্রেট। কোয়ান্টিটেটিভ ট্রেট কেন বলছি, প্রথম যেটা কথা মাথায় রাখলাম, এখানে অনেকগুলো জিন থাকবে, বাংলা কথায় অনেকগুলো জিন থাকছে, একটা কথা পলিজেনিক মানে। সেকেন্ড পয়েন্ট কি হয়, আর একটা সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে এর একটা কিমিউলেটিভ এফেক্ট থাকে। কিমিউলেটিভ এফেক্ট মানে কি, কিমিউলেটিভ এফেক্ট মানে কি, মানে যেটাকে কি বলে অ্যাডিকটিভ, মানে অ্যাডিকটিভ মানে বুঝতে পেরেছো, মানে যেটা
যোগ করে যেখানে অ্যাডিশন করা পসিবল, যেটা যোগ করে নিজের মানে যে যত বেশি পরিমাণে আসে না, যত বেশি পরিমাণে আসে এফেক্টটা তত বেশি দেখতে পাওয়া যাবে। এটা বলা হয় অ্যাডিকটিভ এফেক্ট বা যোগ করার এফেক্টটা থাকবে। বা যেটাকে কী বলি কোয়ান্টিটেটিভ এফেক্ট, মানে দেখো দুটো টার্ম হয়তো, একটা হয় কোয়ালিটি, একটা হয় কোয়ান্টিটি। তো এই যখন আমরা পলিজেনিক ইনহেরিটেন্সের কথা বলছি, এখানে কোয়ান্টিটি যেটা আছে, সংখ্যা, পরিমাণ, সেটা বেশি, এই জিনিসটা বেশি কার্যকর হবে। মানে এটা যখন আমি বলি যে স্কিন কালার, বা যদি বলি যে হাইট, তো হাইট যখন বলছি, হাইট কি শুধুই টল হয়ে যায় আর শুধুই কি বেটে হয়ে যায়, না মাঝারিও থাকে বা অন্য অন্য ডাইমেনশনেও থাকে? বুঝতে পারছো কথাটা আমার? একটা লোকের হাইট 6 ফিটও হতে পারে, একটা লোকের হাইট 5 ফিট 8 ইঞ্চ হতে পারে, একটা লোকের হাইট 5 ফিট 7 ইঞ্চ হতে পারে, একটা লোকের হাইট 5 ফিট 3 ইঞ্চ হতে পারে, কারো হাইট 4 ফিট 8 ইঞ্চ হতে পারে। বুঝতে পারছো কথাটা? এটা কোনো ফিক্সড আছে, কাউকে বলতে পারবো? মানে এখানে পুরো যখন দেখছি একটা জিনের কোয়ান্টিটি ওয়াইজ ও পেয়েছে অ্যাকচুয়ালি ফিনোটাইপিক বৈশিষ্ট্যটা, কোয়ান্টিটি ওয়াইজ যত বেড়েছে তত এটা বেড়েছে। সেই কোয়ান্টিটেটিভ ট্রেডগুলো থাকবে। এটা হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্স। এই কথাটা বোঝাতে পেরেছি? মানে শুধু লম্বা বা শুধু বেটে যেমন কাউকে বলতে পারি না, বা শুধু কালো বা শুধু ফর্সা যেমন কাউকে বলতে পারি না। কারণ কোনো মাপ যোগ করা আছে কি পরিমাপের কোনো একক যে বলতে পারো শুধু কালো বা শুধু ফর্সা? কালোর মধ্যে আরও কালো হতে পারে, কালোর মধ্যে অনেক শেড থাকতে পারে। যারা নাইজেরিয়ান ব্ল্যাক আর যারা আমাদের সাউথ ইন্ডিয়ার ব্ল্যাক, সেখানে ডিফারেন্স আছে, ঠিক আছে? আর অনেক ব্ল্যাক আমাদের মধ্যেও, ধরো ওয়েস্ট বেঙ্গলে অনেকের গায়ের রঙ একটু চাপা থাকে, একটু কালো থাকে। তো এটার কোনো যেমন মানে পরিসর নাই, এটা একটা নিরবচ্ছিন্নভাবে এটা প্রকাশ পায়। এটাকে বলি আমরা পলিজেনিক এফেক্ট। এতটুকু জিনিস তোমাদের জন্য মোর দ্যান এনাফ। তো এই কোয়েশ্চেনটা আসতে পারে যেটা কোয়ালিটির উপরে কাজ করে না কোয়ান্টিটির উপরে, এটা কোয়ান্টিটেটিভ এফেক্ট। যত বেশি কোয়ান্টিটি বেশি থাকবে, এটা অ্যাডিকটিভ এফেক্ট শো করবে, যোগ হবে। তাহলে পলিজেনিক কি দেখতে পেলাম? ট্রেট ইজ কন্ট্রোল বাই মেনি জিনস। সিম্পল তোমাদেরকে মাথায় রাখতে হবে এটা কথা কি, যে পলিজেনিক মানে একটা ট্রেট অনেকগুলো জিন দ্বারা কন্ট্রোল হচ্ছে। এক্সাম্পল হচ্ছে স্কিন কালার এবং হাইট ইন হিউম্যান্সের হাইট এবং স্কিন কালারটা খুব ভালো এক্সাম্পল। এবার ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স প্রপোজড বাই সাটন অ্যান্ড বোভরি। খুব ইম্পর্টেন্ট কথা, যে ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স কে দিয়েছিল? সাটন অ্যান্ড বোভরি। ইম্পর্টেন্ট লাইন। নেক্সট টপিক ঢুকে গেছি আমরা, সাটন অ্যান্ড বোভরি। কী বলছে ক্রোমোজোমাল থিওরি? ক্রোমোজোমাল থিওরি জিনিসটা কি? প্রথম যেটা সিম্পল কথা, তোমরা এতক্ষণ অলরেডি সব কিছু জেনে গেছো। প্রথম কথা বলে ক্রোমোজোমাল থিওরিতে যে জিনস আর লোকেটেড অন ক্রোমোজোমস। মানে যে বললাম না যে জিন্সগুলো আছে, যে জিন্সগুলোর মধ্যে আমরা ট্রেট সমস্ত কিছু জিনিস পেলাম, ওই জিন্সগুলোর ক্যারিয়ারকে অ্যাকচুয়ালি সব থেকে বড় গাড়ি হচ্ছে ডিএনএ। ডিএনএর মধ্যে থাকে কি? ক্রোমোজোম। ডিএনএর মধ্যে থাকছে ক্রোমোজোম। আর ক্রোমোজোমের মধ্যে কি থাকে? এই জিন বাবা। বুঝতে পেরেছ? তো জিনস আর লোকেটেড অন ক্রোমোজোমস। জিনগুলো ক্রোমোজোমস মধ্যে থাকে। ক্রোমোজোমস অকার ইন পেয়ার্স। ক্রোমোজোমগুলো কি থাকে? অলওয়েজ আমরা দেখেছি অকার্স ইন পেয়ার্স। অলওয়েজ এরকম পেয়ার্সে থাকে ক্রোমোজোমগুলো। ডিউরিং মিওসিস হিমোলোগাস ক্রোমোজোমস অ্যান্ড হেন্স জিনস। মিওসিসের সময় কি হয়? হোমোলোগাস ক্রোমোজোম যেটা আছে ওরা সেগ্রিগেট করে। এবার হোমোলোগাস ক্রোমোজোমের সেগ্রিগেট হওয়ার মানে যেটা আমরা ওই ক্রসিং ওভারের কথা বলছি, ওখানে আলটিমেট ডিফারেন্সটা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোমে যে সেপারেট হচ্ছে তখন অ্যাকচুয়ালি কি তার মানে জিন্সটাই সেগ্রিগেট হচ্ছে, ডিফারেন্স হচ্ছে। আর এরা কি করবে? অ্যাসর্ট করবে ইন্ডিপেন্ডেন্টলি, যেটা মেন্ডেলসের ল বলছে যে এই জিনগুলো যে একে অপরের থেকে এভাবে সেপারেট হয়ে গেল, এদিকে ভাগ হয়ে এদিকে চলে গেল, এদিকে আর দুটো মেরুর দিকে আস্তে আস্তে চলে যেতে হবে। প্রথমে মেটাফিজিক প্লেট বানালো, মেটাফিজিক প্লেটের পরে অ্যানাফিজিক চলন শুরু করলো, এবং টেলোফেজে যখন আসতো তখন অলরেডি দুটো ডিফারেন্ট একদম দুই রিজিয়নে চলে এসছে। এই যে সেপারেশনটা যে হয়ে গেল, এটা কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্টলি হবে। এটি হচ্ছে মেনলি আমাদের ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স। যে জিন্সগুলো মানে বুঝতে পারছে, এরা এটা কাজ করেছে 1902 সালে, আর মেন্ডেলের কাজ হয়েছে 1865 সালে। তো এতদিনে এরা যখন এগুলো করে আবিষ্কার করলো 1902-এ, তখন এরা দেখছে আরে ভাই অ্যাসর্ট ইন্ডিপেন্ডেন্টের কথা তো মেন্ডেল বলে গেছিলো আগেই, ওর তো একটা রুল ছিল। এতদিন পরে এরা এসে ম্যাচ করছে।
আরে ভাই ওকে জিন্সগুলো ক্রোমোজোমে থাকে আর এরা এইভাবে কাজ করে আর সিক্রিয়েট করে এইভাবে, এই কথা তো মেন্ডেল বলে গেছিল। তো এতদিন পরে মেন্ডেলের যেটা এক্সাম আছে সেটাকে এটা সিদ্ধ করছে এসে সার্টেন অ্যান্ড বোভেরি। তো ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স হচ্ছে এই জিনিসটাই মেনলি, ওটাকে দেখে না একবার ছকে। তো জিন লোকেশন কি, জিনস আর লোকেটেড অন ক্রোমোজোমস, ক্রোমোজোমগুলো অলওয়েজ পেয়ারে থাকে, হোমোলোগাস ক্রোমোজোম সেগ্রিগেট করে মিওসিসে, আর ক্রোমোজোমসগুলো ইন্ডিপেন্ডেন্টলি অ্যাসর্ট করে মেন্ডেলের নিয়ম অনুযায়ী। এটা হচ্ছে ক্রোমোজোমাল থিওরির কি পয়েন্ট। এই ছকটা দেখে মাথায় রাখতে পারলে এটা মোর দ্যান এনাফ। লিঙ্কেজ অ্যান্ড রিকম্বিনেশন খুব ইম্পর্টেন্ট কথা এই দুটো। লিঙ্কেজ এবং রিকম্বিনেশনের এখানে সায়েন্টিস্টের নাম মেনশন করা নেই, মর্গ্যান হবে মেনলি, ঠিক আছে, মর্গ্যান সায়েন্টিস্টের নাম, লিঙ্কেজের সঙ্গে অ্যাসোসিয়েটেড সায়েন্টিস্টের নাম হচ্ছে মর্গ্যান। আচ্ছা মর্গ্যান আছে এক্সাম্পল। সো লিঙ্কেজ মানে কি, সিম্পল দেখো, জিনস লোকেটেড ক্লোজ টুগেদার অন দ্য সেম ক্রোমোজোমস আর ইনহেরিটেড টুগেদার। মানে একটা ধরো ক্রোমোজোম আছে, একটা ক্রোমোজোম আছে, এই ক্রোমোজোমে বিভিন্ন জিন্স আছে, বিভিন্ন জিন্স আছে, সেই জিন্সগুলো, এটা একটা জিন, এটা একটা জিন, এটা একটা জিন, সো জিন্স লোকেটেড ক্লোজ টুগেদার, খুবই মানে কার সঙ্গে কথা, ওর সঙ্গে খুব ভালো লিঙ্ক, খুব শুনেছো তোমার এটা কথা, ওর সঙ্গে খুব লিঙ্ক, ওর সঙ্গে বলিস না, ওকে বলে দেবে গিয়ে, খুব বলেছে এগুলো কথা। লিঙ্ক মানে কি, একটা ক্রোমোজোমে বিভিন্ন বিভিন্ন জিন যত বেশি ক্লোজনেসে থাকে, যত বেশি কাছাকাছি থাকে একটা সেম ক্রোমোজোমে, ততটাই বেশি চান্স থাকে যে ওরা পরের যে মানে নেক্সট সেল সাইকেল করে যে পরের প্রজন্মে যাবে বা পরের সেলের মধ্যে ওরা যে প্রবাহিত হবে, ইনহেরিট করবে, ওরা একসঙ্গে ইনহেরিটেন্সের চান্সটা তত বেশি ওদের বেড়ে যায়। মানে দেখো সিম্পল কথা হলো যে বেস্টি, ও আমার বেস্টি, তো ও যদি তোমার বেস্টি হয় তো কি করবে, তোমাদের ইচ্ছা এটা থাকবে যে স্যার ওকে একা ডাস্ট আনতে পাঠাচ্ছেন, আমিও যাবো, যাতে তুই অফিস থেকে ডাস্টারটা নিয়ে আয় বা তুই অফিস থেকে চকটা নিয়ে আয়, সিম্পল কথা, তো স্যার আমিও যাব, তো তোমরা দুই বেস্টি হাত ধরে বেরিয়ে গেলে। সিম্পল কথা হলো এটাই যে তোমাদের লিঙ্ক যত বেশি থাকবে, তোমরা নেক্সটে ইনহেরিট করার, তোমাদের একসঙ্গে ইনহেরিট করার, টুগেদার ইনহেরিট করার চান্সটা তত বেশি থাকবে। এটা প্রথম পেয়ে গেছিলো সায়েন্টিস্ট মর্গ্যানস। ও যেটা আমাদের মাছি আছে, সিম্পল মাছি বাড়ির, ফ্রুট ফ্লাই, ড্রসোফিলা, সেই ড্রসোফিলায় ওটা এক্সপেরিমেন্ট করে মেনলি পেয়েছিল। একটা বড় লম্বা চড়া এক্সপেরিমেন্ট আছে, সেটা এখানে তোমাদের প্রয়োজন নেই অত ফালতু মাথায় বেশি হেজিয়ে, এই জিনিসটা খালি মাথায় রাখো। খুবই ইম্পর্টেন্ট কথা যে যত বেশি লিঙ্কেজ তত কম রিকম্বিনেশন। মানে লিঙ্কেজ যেটা আছে, লিঙ্কেজ এটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু রিকম্বিনেশন। শোনো খুব সিম্পল ভাষায় বলছি, আরও ক্লিয়ার হবে। সো লিঙ্কেজ মানে বললাম যে কার সঙ্গে কার কত ভালো লিঙ্ক আছে, বন্ডিং আছে। যাদের যত বেশি ভালো বন্ডিং থাকবে, ওরা একই সঙ্গে বসবাস করার, একই সঙ্গে থাকার টেন্ডেন্সি তত বেশি দেখাবে। রিকম্বিনেশন মানে কি, এক্সচেঞ্জ অফ জেনেটিক ম্যাটেরিয়াল বিটুইন হোমোলোগাস ক্রোমোজোমস ডিউরিং ক্রসিং ওভার ইন রিকম্বিনেশন, যেটা তোমরা সবাই দেখেছো। রিকম্বিনেশন কোন দশায় হয়েছিল, কোন উপদশায় হয়েছিল, মিওসিসের কোন উপদশায় রিকম্বিনেশন হচ্ছিল, কে বলবে তাড়াতাড়ি বলো। মিওসিসের কোন উপদশায় রিকম্বিনেশন হচ্ছিল, তাড়াতাড়ি বলো, কে বলবে। ইবনে শাবনা, মনিরবান, সুদীপা, সেল সাইকেল সেল ডিভিশন তো পড়ে আসলাম খুব ভালো করে আমরা সবাই একসঙ্গে। अच्छा बोलो तो क्रॉसिंग ओवर কোন দশা হচ্ছিল, এটা তো বলবে, আদারওয়াইজ मैं तो मर जाऊंगी। क्रॉसिंग ओवर কোন দশায় হচ্ছিল, क्रॉसिंग ओवर उठा ले रे बाबा, उठा ले, उठा ले। सीरियसली गाइस, सीरियसली I will finish. Sir, packaging, sir, packaging है sir. Packaging है prophase 1. প্যাকাইটিনের প্রোফেজন না, প্রোফেজনের প্যাকাইটিন। তো তুমি তখন কোন পেট থেকে এখন বার্থ করলে, এত টাইম লাগলো?
কোন পেট থেকে বার করলে এত টাইম লাগলো? প্রোফেজনের প্যাকাটিন উপদশায় রিকম্বিনেশন হয়, আর সেই রিকম্বিনেশনের সঙ্গে সঙ্গে সেখানে হয় আমাদের ক্রসিং ওভার। তো রিকম্বাইন মানে এই একটা কথা শোনো সবাই, বাংলা কথা শোনো, কম্বিনেশন কথার মানে কি? কম্বিনেশন বাংলায় কম্বিনেশন কথার মানে কি? কম্বিনেশন মানে কি? একসঙ্গে। মানে কম্বিনেশন মানে দেখো, মেনলি কম্বিনেশন মানে হচ্ছে কোনো একটা নতুন কিছু জিনিসের মধ্যে একসঙ্গে মানে জোড়াবদ্ধ হওয়া, সেটাকে কম্বিনেশন বলি। বলি না কম্বাইন করে দেওয়া, হ্যাঁ, এটাকে ওটার সঙ্গে কম্বাইন করে দে, এটাকে ওটার সঙ্গে কম্বাইন করে দে, বলো তো এগুলো কথা, মানে কম্বাইন করে দেওয়া, একসঙ্গে করে দেওয়া। হ্যাঁ, সংমিশ্রণ, ইয়েস শবনম। তো এই যে সংমিশ্রণটা আছে এটাকে বলছে এবার কি রিকম্বিনেশন, মানে পুনরায় সংমিশ্রণ, মানে নতুন একটা সম্পর্কের স্থাপন, নতুন একটা সম্পর্কের স্থাপন। খুব ভালো করে কথাটা শুনুন। তো আমার মধ্যে ধরো আমার মধ্যে এ বি সি ডি জিন ছিল, এটা একটা পার্টিকুলার ক্রোমোজোম, এর মধ্যে এ বি সি ডি জিন আছে, আর একটা পার্টিকুলার ক্রোমোজোম আছে 1 2 3 4 জিন আছে, ঠিক আছে, এদের মধ্যে এই জিন আছে, এর মধ্যে এই জিন আছে। এবার এরা কি করছে, যখন এই ফরম্যাটে আসছে, এই ফরম্যাটে এসে এরকম করে পার্টিকুলার এখন ক্রস করছে, এখানে কি হচ্ছে রিকম্বিনেশন হচ্ছে, আর এখানে ক্রসিং ওভার হচ্ছে। যখন ক্রসিং ওভারটা পরের স্টেপ, আগে তো হলো রিকম্বিনেশন। রিকম্বিনেশন হওয়ার মানে কি, এই এবিসিডির মধ্যে আর 1 2 3 4 এর মধ্যে কি করছে, এখানে ওভারল্যাপ করছে, ওভারল্যাপ করছে, যেখানে হয়তো ডি চলে আসলো আর এখানে হয়তো 1 2 চলে আসলো, ওভারল্যাপ করছে। ওভারল্যাপ করে কি এই পার্টিকুলার সেগমেন্টটা এখানে চলে আসলো, দিয়ে একটা নতুন পার্টিকুলার সিচুয়েশন তৈরি হলো, যেটাকে আমরা তখন যখন ক্রসিং ওভার করার পরে হয়ে গেল, সিচুয়েশন পুরোপুরি জেনেটিক ম্যাটেরিয়ালের এক্সচেঞ্জ হয়ে গেল, তখন সেটাকে বলি আমরা ক্রসিং ওভার। আর যতক্ষণ অব্দি এক্সচেঞ্জ হয়নি, ওরা শুধু জোড়া লেগেছে, তখন সেটাকে বলি ক্রস মানে রিকম্বিনেশন। তো আমি একটা কথা বলো, যে যদি কারোর সম্পর্ক আগে থেকে খুব ভালো থাকে, ওরা সর্বদা একসঙ্গে থাকতে চায়, তো ওরা চাইবে না যে পুনরায় কারোর সঙ্গে গিয়ে নতুন একটা সম্পর্ক বানাই, ওরা রিকম্বাইন করতে চাইবে না কারোর সঙ্গে, ওরা চাইবে না যে আমি অন্য কারোর সঙ্গে গিয়ে বাসা বাঁধি, অন্য কারোর সঙ্গে গিয়ে রিকম্বাইন করি, ওরা চাইবে না, কারণ ওদের মধ্যে অলরেডি প্রিভিয়াস যার সঙ্গে ছিল খুব ভালো ছিল সম্পর্ক, যেটা সম্পর্ক ছিল, যেটা লিঙ্কটা ছিল খুব ভালো লিঙ্ক ছিল, ওরা চাইবে না যে পরে করে গিয়ে কারোর সঙ্গে রিকম্বাইন করি। তার মানে মুদ্রা কথা এটাই যে লিঙ্কের যত বেশি রিকম্বিনেশন তত কম। বোঝা গেল কথাটা? মুদ্রা কথা এটাই। আর রিকম্বিনেশন কথার যেটা অর্থ হচ্ছে যে এক্সচেঞ্জ অফ জেনেটিক ম্যাটেরিয়াল বিটুইন হোমোলোগাস ক্রোমোজোমস ডিউরিং ক্রসিং ওভার ইন মিয়োসিস, এটা হচ্ছে রিকম্বিনেশন। জেনেটিক ম্যাটেরিয়ালের যে এক্সচেঞ্জ ঘটে হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে ক্রসিং ওভারের সময়, সেটাকে রিকম্বিনেশন বলি। এবার যত বেশি ডিস্ট্যান্স তত বেশি রিকম্বিনেশন, মানে যত বেশি লিঙ্কেজ তত কম রিকম্বিনেশন। দ্য মোর দ্য লিঙ্কেজ দ্য লেস দ্য রিকম্বিনেশন, দ্য মোর দ্য ডিস্ট্যান্স দ্য মোর দ্য রিকম্বিনেশন। ক্লিয়ার? এনি ডাউট সো ফার? যেটা বলছিলাম, লিঙ্কেজ মানে কি, জিনস ক্লোজ টুগেদার আর ইনহেরিটেড টুগেদার। Morgan's fruit fly experiments are an example. More linkage means less recombination. Exchange of genetic material during meiosis, greater distance leads to more recombination. যত বেশি ডিস্টেন্স সেটাকে তত বেশি রিকম্বিনেশন আমরা বলি। এবার আমাদের আরেকটা টপিক হচ্ছে সাব টপিক, দ্যাট ইজ সেক্স ডিটারমিনেশন। সবাই জানো খুব বেসিক একটা টপিক, সেক্স ডিটারমিনেশন কি হয়। মেনলি আমাদের হিউম্যানসদের ক্ষেত্রে মেলরা এক্স ওয়াই ক্যারি করে, ঠিক আছে, মেলসদের ক্ষেত্রে আমাদের ধরো এক্স ওয়াই সিস্টেম আমরা মেনলি ফলো করছি, এটা মেলসদের ক্ষেত্রে এক্স ওয়াই থাকে, প্রডিউসেস 2 টাইপস অফ গ্যামেটস, দ্যাট ইজ এক্স অ্যান্ড ওয়াই, ঠিক আছে। তো এক্স অ্যান্ড ওয়াই যদি থাকে, তো আমরা মেলস মানে হিউম্যান প্রজাতির ক্ষেত্রে, হিউম্যান স্পিসিসদের মধ্যে আমরা যারা আছি আমরা হচ্ছি সেক্স ডিটারমিনার মেনলি, তাই তো, কারণ মেয়েদের বাই ডিফল্ট এক্স এক্স, ওদের তো আর অন্য কিছু নেই, কিন্তু ছেলেদের ক্ষেত্রে আছে এক্স অ্যান্ড ওয়াই। সো এর মধ্যে কে যাবে সেটা কিন্তু চান্স আছে, 50-50% চান্স, এও যেতে পারে বা এও যেতে পারে। সো এখানে সেক্স ডিটারমাইন হচ্ছে কীভাবে, হিউম্যান মেলসদের দ্বারা। যেহেতু হিউম্যান মেলসরা হেটেরোজাইগাস গ্যামেট প্রডিউস করে, সেহেতু এদের এখানে যেটা আছে সেটা মানে মেলসরা মেনলি সেক্সটা ডিটারমাইন করছে। ফিমেলদের ক্ষেত্রে কি দেখি আমরা, এক্স এক্স প্রডিউস করে অনলি এক্স গ্যামেট, শুধুমাত্র এক্স গ্যামেট, একই ধরনের হোমোজাইগোট,
ফিমেলরা হচ্ছে হোমোজাইগোট, মেলরা হচ্ছে হেটেরোজাইগোট। আমরা হেটেরোজাইগাস, দু ধরনের জায়গা গ্যামেট শো করি। তাহলে সেক্স অফ বেবি ইজ ডিটারমাইন্ড বাই দ্য স্পার্ম, মানে যেটা মেল সেল, সে মেল সেল দ্বারা মেনলি কী হবে আমাদের হবে ডিটারমাইন করবে। মেল ইন আদার স্পিসিসদের ক্ষেত্রে কী হবে, অন্য স্পিসিস যেটা এক্সাম্পল দেওয়া আছে, বার্ড যদি থাকে তাহলে ওরা ZW ফিমেলদের ক্ষেত্রে হয়, আর মেলদের ক্ষেত্রে ZZ হয়, মানে সেম উল্টো। আমরা যেরকম হোমোজাইগোট হই পুরুষেরা, মানে মানুষেরা, বার্ড পাখিদের ক্ষেত্রে উল্টো হয়, পাখিদের ক্ষেত্রে পুরুষেরা হোমোজাইগোট হয় আর ফিমেলরা যারা হয় ওরা হেটেরোজাইগোট হয়। টাইপ যেটা থাকে সেটা ZW সিস্টেম বলি, এটাকে আমরা এটাকে ZW সিস্টেম বলি। গ্রাসহপারদের ক্ষেত্রে কি হয়, ফিমেলরা XX শো করে আর মেলরা X0 বা XO সিস্টেম শো করে, ঠিক আছে, এদের সিস্টেমটাকে XO সিস্টেম বলে। হানিবির ক্ষেত্রে কি হয়, ফিমেলরা ডিপ্লয়েড হয়, মেলরা হ্যাপ্লয়েড হয়। তো এরা যেটা টাইপ শো করে সেটাকে বলে হ্যাপ্লোডিপ্লয়েডি, এটা হয় হানিবিদের ক্ষেত্রে। সো যেটা বলছিলাম সে কথা এখানে সেম লেখা আছে। স্পিসিস ধরো দেখি, বার্ডসটা দেখলে ফিমেলদের ZW, মেলদের ZZ, গ্রাসহপারদের ফিমেলের XX, মেলদের XO, হানিবিদের ক্ষেত্রে ফিমেল ডিপ্লয়েড, মেল হ্যাপ্লয়েড, ঠিক আছে। সো দ্যাটস ইট। এই চ্যাপ্টারটা এখানে শেষ হচ্ছে। এবার এগুলোর ফার্দার যেগুলো এক্সপ্লেনেশন আছে এগুলো তোমাদের জন্য রিলেভেন্ট নয়, ঠিক আছে। মানে যা ডিসকাশন হয়েছে এতদূর অবধি আমাদের, এখান থেকে ধরো মোটামুটি মানে 99% যা আছে, যা কোয়েশ্চেন আছে এখান থেকে সব কিছু হবে, কাভার্ড হয়ে যাবে। এবার যেটা একটা ফ্যাক্টর হচ্ছে যে এই টপিকের যা কোয়েশ্চেন আছে, এর পরের দিন যখন ক্লাস শুরু করব সেই ক্লাসের শুরুতে এখান থেকে কিছু কোয়েশ্চেন আমরা প্র্যাকটিস করব। আর আমি এই চ্যাপ্টারের কিছু কোয়েশ্চেন অ্যাসাইনমেন্ট হিসেবে দিয়ে দিচ্ছি অলরেডি। এর আগেরটারও অ্যাসাইনমেন্ট কোয়েশ্চেন দেওয়া হয়নি, সেটা আমি দিয়ে দেবো আজকেই, ঠিক আছে। মানে যেটা তোমার মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার আছে, আর এই টপিকের যেটা আমাদের অ্যাসাইনমেন্ট আছে সেটা আমি আজকে দিয়ে দিচ্ছি। তো সেই অ্যাসাইনমেন্ট দুটো তোমরা বাড়িতে করো ভালো করে বসে। আর এর পরের দিন যেটা চ্যাপ্টার আমরা শুরু করবো ধরো মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স, মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্সের আগে আমরা এর কোয়েশ্চেনগুলো মোটামুটি এখানে বসে কিছু ক্রসের কোয়েশ্চেন প্র্যাকটিস করে নেবো। কারো কিছু কোথাও ডাউট, কোয়ারি, কোয়েশ্চেন যদি কিছু থাকে প্লিজ আস্ক, ফিল ফ্রি টু আস্ক এনিথিং, এনি ডাউট, এনি কনসার্ন। আছে কারো কোথাও কিছু? শাবনাব ইবনে সুদীপা, নির্বাণ, ঠিক আছে। কেমন লাগলো ওভারঅল ক্লাসটা, কেমন গেল, বোঝা গেছে? সুদীপ আর বুঝতে পারেনি, কি বুঝতে পারেনি সুদীপা বলো? রাত আভি বাকি है ডিসকাশন। না স্যার বোঝা গেছে। কি কঠিন লেগেছে সুদীপা? কোনটা কঠিন লাগলো? এখনো পর্যন্ত সব ঠিকঠাক আছে। আর এরকম কারো ফিল হলো যে এই চ্যাপ্টারটা মানে আগে কঠিন লাগতো আর আজকে একটু ইজি ইজি হলো, এরকম কি কারো হলো? যে আগে তো পড়েছি ধরো অনেক কিছু জিনিস ছিল, আর আজকে মনে হয় অল্প জিনিসে অনেক কিছু কভার হয়ে গেল, এরকম হলো কি ব্যাপারটা? এটা আমার মনে হচ্ছে। হ্যাঁ স্যার, আজকে পরে অনেকটা ইজি হলো, আমার তো হয়েছে, বাকিদের হয়নি। শাবনা, বিঘ্নে, অনির্বাণ। হ্যাঁ স্যার, সহজ মনে হচ্ছে। এবারে কারো কিছু কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করো, বলো, ডাউট। তোমাদের কোনো ডাউট থাকে না, টেলিগ্রামে কোনো ডাউট ফাউট কিছু জিজ্ঞেস করো না।